এই ফোনকে স্পিকার নেয় আর রেকর্ডিংয়ের চেষ্টা করে, কিন্তু পিকাচু আগে থেকেই সেই সিস্টেমটা অফ করে দিয়েছিল। আপনাদের ইনভেস্টিগেশন রিপোর্টটি জমা দেওয়ার আগে রাতে পরিবর্তন হয়ে যায়। আগামী 4 ঘন্টার ভিতর যথাযথ কারণ যদি প্রেস ব্রিফিংয়ে সবার সামনে উপস্থাপন করে আসল দোষীদের সামনে না আনেন, তাহলে আপনাদের স্বাভাবিক জীবন অনেক বেশি অস্বাভাবিক হয়ে যাবে। আমরা ঠিক রিপোর্টই জমা দিয়েছি। তোমার কি দেখে মনে হলো যে রিপোর্ট আগের রাতে পরিবর্তন হয়েছে? কারণ আপনাদের প্রত্যেকের প্রতিদিনের ফলো আপ রিপোর্ট রয়েছে আমার কাছে, সিগনেচার সহ। ফলো আপ রিপোর্টের সাথে ফাইনাল রিপোর্টের কোনো মিল নেই। অনেক অস্বাভাবিক নয় কি? আমাদের মেরে ফেলতো যদি আমরা পরিবর্তন না করতাম। আমাদের পরিবারের উপর হুমকি এসেছিল। এখন আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। ভুল স্বীকার করে প্রেস ব্রিফিংয়ে আসল রিপোর্ট উপস্থাপন করুন। ভয় পাবেন না। আমি অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছি। একটাকেও এদিক ওদিক হবে না। আপনাদের মেলে ওই কারেন্সি এখন কোন কোন অ্যাকাউন্টে আছে তার ডিটেলস দেওয়া আছে। যদি টাকাগুলোর হদিস পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই প্রেস ব্রিফিং ডেকে সত্য বলতে রাজি আছি। তাহলে মেইলটা চেক করুন আর প্রেস ব্রিফিং এর জন্য তৈরি হন। 4 ঘন্টা পর আপনাদের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং। বলেই কলটা ডিসকানেক্ট করে রাফি। পিকাচু, সব মিডিয়াতে আবার কমিউনিকেট করে প্রেস ব্রিফিং এর কথা জানিয়ে দাও। নিজের কাজটা করতে হবে এবার। পিকাচু, আমার বাবা মা এবং স্ত্রীকে খুঁজে বের করো। রাফি দেখলো পিকাচু ফ্যামিলি ফটো গ্যালারি আর সোশ্যাল মিডিয়া থেকে ছবি সংগ্রহ করে এবং তাদের নষ্ট নন লোকেশন থেকে সার্চ শুরু করে, কিন্তু ট্রেস করতে পারে না। পিকাচু সার্চ চালাতেই থাকে। রাফি বুঝতে পারে যে মাফিয়া গার্ল কোনো ট্রেসই রাখেনি হয়তো তার মা বাবা পর্যন্ত পৌঁছানোর, কিন্তু রাফিও ছাড়ার পাত্র নয়। ফ্যামিলিকে তো খুঁজে বের করতেই হবে রাফিকে। পিকাচু খুঁজতে থাকে রাফির পরিবারকে, কিন্তু কোনো ডিজিটাল ট্রেসই রাখেনি মাফিয়া গার্ল। এছাড়াও ফোনগুলো আনরিচেবল হয়ে যায় কোয়ার্টারের ভিতরেই। হয়তো বাসা থেকে বের হওয়ার আগেই মাফিয়া গার্ল নম্বরগুলোকে ব্লক করে আনরিচেবল করে দিয়েছে, যা মা বাবা তুহা কেউই জানে না। মোবাইলে কথা বাদ, রাফি চিন্তা করতে থাকে অন্য কিছু, বা হয়তো মাফিয়া গার্ল ভাববে না। কি হতে পারে সেটা? সিসিটিভি ফুটেজ তো নিশ্চিন্তে ডিলিট করে দিতে পারবে মাফিয়া গার্ল এবং হাইড্রা। তারপর একটু একটু কুটিল বুদ্ধি খাটে রাফি। পিকাচু, আমার কোয়ার্টারকে গ্রাউন্ড জিরো পয়েন্ট করো। তারপর 3 কিলোমিটার রেডিয়াস নিয়ে একটা সার্চ সার্কেল বানাও। পিকাচু স্যাটেলাইট ইমেজিং থেকে কোয়ার্টারে রাফির বাসাকে গ্রিড মার্কিং করে একটা 3 কিলোমিটার সার্কেল তৈরি করে রাখলো। পিকাচু, কোয়ার্টার থেকে এই সার্কেল দিয়ে বের হওয়ার কয়েকটা এক্সিট রুট বা বের হওয়ার পথ আছে, তা খুঁজে বের করো। Pika, making all possible exit route. Collecting GPS data, 8 exits found. পিকাচু মনিটরে গ্রিন মার্ক করে রাস্তাগুলো শো করে। এখন ট্রাফিক সিসি ক্যামেরা সিস্টেম অ্যাক্সেস করো। দেখো এই সার্কেলের ভেতর ওই 8 রাস্তায় কয়টা ট্রাফিক ক্যামেরা এবং পার্সোনাল অনলাইন সিকিউরিটি ক্যামেরা আছে। Accessing all traffic CCTV and online CCTV data within 3 km radius. 32 CCTV camera found and 50 personal CCTV camera direct. পিকাচু গ্রিন ডট দিয়ে প্রতিটা ক্যামেরার পজিশন দেখিয়ে দেয়। আমার দেশ ত্যাগের পর থেকে 48 ঘন্টার ভেতর এই সব ক্যামেরাগুলোতে কোনো ধরনের গ্লিচ বা টেকনিক্যাল ফল্ট বা মিসিং রেকর্ডিং বা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা চেক করো। Accessing CCTV footage. Searching for guilt, technical fault, missing records. All 32 traffic CCTV camera had guilt for 8 seconds of each, and all 50 personal CCTV footage had the sum for 6 seconds each. পিকাচু রেড ডট দিয়ে প্রতিটা ক্যামেরা মার্ক করে দেয়। রাফি দেখতে পায় সবগুলো ক্যামেরা রেড ডট দেখাচ্ছে। রাফি জানে যে মাফিয়া গার্ল যথেষ্ট বুদ্ধিমান। প্রতিটা সিসিটিভি ক্যামেরাকেই গ্লিচ করেছে মাফিয়া গার্ল, এবং এমনভাবে করেছে যেন একটা পানি ভর্তি গ্লাসের ঠিক মাঝখানে 1 ফোঁটা পানি ফেললে যেমন ঢেউ তৈরি হয় এবং একসাথে গ্লাসের চারদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেভাবেই সিমুলেশনারি গ্লিচ তৈরি করে রেখেছে মাফিয়া গার্ল, যেন কেউ ধরতেই না পারে যে রাফির পরিবারকে মাফিয়া গার্ল কোথাও নিয়ে যাচ্ছে। ভেরি ক্লেভার মুভ, মাফিয়া গার্ল ভেরি ক্লেভার। কিন্তু রাফিও ছেড়ে দেওয়ার পাত্র নয়।
রাফি জানে যে মাফিয়া গার্ল এমন কোনো পথে যাবে না যে পথে ওর কন্ট্রোল থাকবে না। পিকাচু খুঁজে বের করো কোন রুটে সবচেয়ে বেশি অনলাইন সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সবচেয়ে কম অফলাইন ক্যামেরা আছে। কারণ অফলাইন সিসিটিভি ক্যামেরার রেকর্ড মুছে ফেলা মাফিয়া গার্লের পক্ষে সম্ভব নয়। তাই হিসাব অনুযায়ী মাফিয়া গার্ল সেই পথ কখনোই বেছে নেবে না যে পথে যাওয়ার ট্রেস মাফিয়া গার্ল মুছতে পারবে না। Pika Pika. Analyzing maximum online CCTV camera route. One route has most of the online CCTV cameras and minimum number of offline cameras. রাভি মোটামুটি নিশ্চিত হয় যে এই রুটে মাফিয়া গার্ল রাভির ফ্যামিলিকে বের করে নিয়ে গেছে। পিকাচু, এই গ্লিচ টাইমের ভেতরে ওই রাস্তা দিয়ে কোনো রাইড শেয়ারিং গাড়ি গিয়েছে কিনা যা কোয়ার্টারের আশেপাশে দিয়ে রাইড স্টার্ট করেছে আর ওই গ্লিচ টাইমের ভেতর এই রুট দিয়ে বের হয়ে গেছে। Accessing all right searching. Vehicle control server. Matching GPS route. One vehicle speed matched with the guild and GPS destination in scrambled. রাফি ধরেই নিতে পারে যে মাফিয়া গার্লের হাতছাড়া শুধু শুধু জিপিএস ডেস্টিনেশন নিয়ে ঘোলপাক করবে না কেউ। পিকাচু, গাড়ির নাম্বার, মালিকের নাম এবং ড্রাইভারের নাম বড় করো। Pika. রাভি মনিটরে গাড়িটার ফুল ডিটেলস পেয়ে গেল। পিকাচু, ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করো, আমি কথা বলবো। Connecting. হ্যালো, কেডা? সদর থানা পুলিশ। স্যার বলেন স্যার। কিছুদিন আগে তুই এনএসএ এ কোয়ার্টার দিয়ে কোন টিপ মারছিস? এনএসএ কোয়ার্টার? ওহো, মনে পড়ছে। স্যার মারছিলাম। কতদিন আগে? এই স্যার 8-9 দিন আগে। 8-9 দিনের পুরাতন ঘটনা মনে থাকলে কিভাবে? আর বললেন না স্যার, আমি তো ওর এলাকায় ড্রাইভার না। এক আপাই ফোন দিয়ে আর জিপিএস এর ঠিকানাও দিয়া দিছিল। প্রথমে নানা করতেছিল, কিন্তু হাই ভালো চিপস দেওয়ায় শুই না রাজি হইয়া গেছিল। আচ্ছা, লোক উঠেছিলি কই দিয়া? আর কয়জন? ওইভাবে তো মনে নাই। তই কোয়ার্টারের একদম ভিতরের দিক একটা বাসায় দিয়া হাতেরা 3 জন আইছিল। নামাই দিছিলি কই? খারান দেখা কইতাছি। স্যার ঠিকানাটা লন। পিকাচু, টেক নোট। Pika. ড্রাইভার ঠিকানা দিল আর পিকাচু ঠিকানা অনুযায়ী লোকেশনটা স্যাটেলাইটের মাধ্যমে শো করতে থাকে। রাফি ডিসকানেক্ট করে দেয় কল। লোকেশনটা ভালো করে দেখে নেয় রাফি। আর এটা তো সে বাসা যে বাসায় বহুমতের দিন থেকে অফিসে জয়েন করার আগ পর্যন্ত রাফিও তার পরিবার ছিল। রাফির বাবার বন্ধুর ফ্ল্যাট। রাফি বুঝতে পারে হয়তো এই জন্যই বাসায় সবাই সহজে কনভিন্স হয়েছে এই বাসায় যেতে। কেউ সন্দেহই করেনি মাফিয়া গার্ল রাফির পরিবারকে বিশ্বাসের সাথে কাজে লাগিয়েছে। কিন্তু ওখানে রাখলে মাফিয়া গার্লের লাভটা কি? তাহলে কি মাফিয়া গার্ল রাফিকে বোকা বানাচ্ছে? পিকাচু, এই দেশের নাম কি? কোথায় আছি আমরা এখন? পিকাচু মনিটরে পিন পয়েন্ট লোকেশন শো করতে থাকে। রাভি দেশটাকে চিনতে পারে, তবে সেটা অবশ্যই পৃথিবীর বৃহত্তম দেশ নয়। তবে একসময় এই দেশটা পৃথিবীর বৃহত্তম দেশের আন্ডারেই ছিল, কিন্তু এখন তো নয়। তাহলে এমন লুকোচুরি কেন করলো মাফিয়া গার্ল রাভির সাথে? এসব করার মানে কি? মাফিয়া গার্লে এসব লুকোচুরি মানে বের করতেই হবে। এসব ভাবতে ভাবতে ফোনের দিকে চোখ যায় রাভি। পিকাচু, আমার ফোনটা ট্যাপ আর ব্লক করা আছে, আমার ফোনকে সিকিউর করতে হবে। বলেই পিকাচু সিস্টেমটা নিজের নাম্বারে ইনপুট করে। পিকাচুর নাম্বারে ট্যাপিং সোর্স খুঁজতে থাকে। I can make your phone secure, but whoever is tapping will know. ডু ইট। Pika Pika. পিকাচু সিস্টেম দিয়ে নাম্বারকে আনরিচেবল করে দেয়, যার মাধ্যমে ইনকামিং রেস্ট্রিক্টেড কিন্তু আউটগোয়িং ওপেন থাকবে এবং নাম্বার আইডিও হিডেন থাকবে, ঠিক মাফিয়া গার্লের মতো। এমন সময় পিকাচু শো করে একটা ইনকামিং কল, আননোন সোর্স। পিকাচু, আমি কলটা রিসিভ করব। খেয়াল রাখবে যেন এই কলের মাধ্যমে আমার ফোনের কন্ট্রোল আবারও না নিতে পারি। আর হ্যাঁ, ট্র্যাক দ্য কলার। পিকাচু কল রেফার করলে রাফির ফোনটা বেজে ওঠে। রাফি ফোনটা রিসিভ করে। আমার কাছ থেকে আমার সার্ভার সিস্টেম কেড়ে নিয়েছো,
এখন ফোনের কন্ট্রোল, বাহ দারুণ। আমি মনে করি পিকাচু এখন এসব সমস্যা সামনে নিতে পারবে। রাফি মনিটরের দিকে তাকিয়ে দেখে পিকাচু টাইম দিচ্ছে -80 সেকেন্ডের ভিতরে কলটা রেস হয়ে যাবে। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু রাফি তুমি হয়তো একটা জিনিস ভুলে যাচ্ছ, হাইড্রা পিকাচুর যমজ বোন। এরা দুজন দুজনকে লুকিয়ে রাখতে খুবই পটু। আমি জানি তুমি আমার ব্যাজমেন্ট বসে আমার সার্ভার দিয়ে আমার নেটওয়ার্ক ব্যবহার করে আমার সাথে কথা বলছো, কিন্তু পিকাচু ব্লকিং এবং তোমার এনক্রিপশনের কারণে আমার হাইড্রা টেকসই করতে পারছে না সার্ভার আর নেটওয়ার্ককে। সমস্যা নেই, আর পারবে না। হ্যাঁ নিশ্চয়ই, কারণ আর মাত্র 28 সেকেন্ড পরেই আমরা দুজন দুজনকে এক্সপোজ করে ফেলবো। তুমি আমার হাইড্রাকে আর আমি তোমার পিকাচুকে। চয়েস তোমার। রাফি বুঝতে পারে যে মাফিয়া গার্ল এমনভাবে নিজের ফায়ারওয়াল সাজিয়ে রেখেছে যাতে কেউ যদি হাইড্রা হ্যাক করতে চায় তবে 5 সেকেন্ডের আগেই সে নিজে হ্যাক হয়ে যাবে। সেদিক থেকে পিকাচুর জন্ম মাত্র কয়েক ঘন্টা আগে, এখন নলেজ হান্টিংই কমপ্লিট হয়নি, তাই রিস্ক নেওয়া ঠিক হবে না ভেবে কিবোর্ড চেপে রেসিং বন্ধ করে দেয় রাফি। এয়ার উইশের ডিসিশন, মাফিয়া বয়, অ্যাপ্রিসিয়েট ইট। আই উইল সি ইউ সুন মাফিয়া গার্ল। নট টু সুন, বাই দ্য ওয়ে তোমার প্রেস ব্রিফিং এর সময় হয়ে গেছে, সবাই তৈরি, কিছুক্ষণের ভেতর লাইভ টেলিকাস্ট হবে। গুড লাক। রাফি ফোনটা রেখে দেয়। পিকাচু মনিটরে একটা মেসেজ শো করে। মেসেজটা দেখে রাফির যার পর নাই খুশির লাগে। পিকাচু মাফিয়া গার্লকে ট্রেস করার আগেই রাফি হয়তো ট্রেসিং অফ করে দিয়েছিল, কিন্তু ঠিকই পিকাচু মাফিয়া গার্লের ফোন নাম্বার ধরে ফেলেছে আর মনিটরে শো করছে। ওয়েল ডান পিকাচু। পিকাচু। এখন তো অ্যাটলিস্ট *6666 হ্যাশে ডায়াল করে মাফিয়া গার্লকে খুঁজতে হবে না। লেটস গিভ ইট এ ট্রাই, শ্যাল উই? পিকাচু, কল দ্যাট নাম্বার অ্যান্ড চেক দ্য ডিটেলস অফ দ্যাট নাম্বার। পিকা, কানেক্টিং। ইউ গট মাই নাম্বার। বাহ, হোয়াট এলস ইউ গট? পিকাচু স্ক্রিনে শো করে এক ব্যক্তির নাম যিনি 5 বছর আগে মারা গেছেন এবং ফ্যামিলি মেম্বারও কেউ নেই। একজন মৃত ব্যক্তির নাম্বার ব্যবহার করছো যাকে ফোন দেওয়ার মতনও কেউ নেই। বাহ, চমৎকার। পুলিশ তোমার নাম্বার পেলেও তোমার অস্তিত্ব খুঁজে পাবে না। রাফি একটা জিনিস মাথায় রেখো, হোয়াইট, ব্ল্যাক অথবা আর্টিফিশিয়াল যে হ্যাকারই হও না কেন, তখন তোমাকে সহজভাবে কেউই গ্রহণ করবে না। সারা পৃথিবীর ডিজিটাল আর সাইবার ওয়ার্ল্ডে বসবাস করা সবাই কোনো না কোনোভাবে হ্যাকার শব্দটাকেই ভয় পায়। মানুষটার কথা না হয় বাদই দিলাম, বুঝবে সময় হলেই বুঝবে। তাহলে *6666 হ্যাশ কেটে নাম্বারটাই সেভ করে রাখি। এই জন্যই কি ফোন দিছিলে? জি হ্যাঁ, চেক করার জন্য। ওকে, গুড লাক। রাফি ফোনটা কেটে দেয়। নিজের ফোনটা আবার নিজের নিয়ন্ত্রণে ফিরে পেয়ে মনটা খুশি হয়েছে রাফির। ফোন থেকে কাছের এক বন্ধু রাকিবের নাম্বারে কল দেয়। হ্যালো, কে বলছেন? রকিব, আমি রাফি। রফি, তুই তুই কই হারাই গেছস? তোরে তো পুলিশ গোয়েন্দা সবাই মিলে খুঁজতাছে। তুই নাকি টাকা নিয়ে পালাইছস, আর কি প্রাইভেট নাম্বার দিয়ে ফোন দিছস? দোস্ত, তোরা সব প্রশ্নের উত্তর দে, আগে একটা সাহায্য কর। বল না, কি লাগবে? রাফি তখন বাবা মা আর তোহাকে লুকিয়ে রাখার জন্য জানালো রাকিবকে। এটাও বলে দিল যে বাবা মায়ের সাথে 3 জন বডিগার্ডও রয়েছে যারা পাহারা দিচ্ছে বাবা মাকে। বুঝছি, আঙ্কেল আন্টিকে বের করে নিয়ে আসতে হবে, তাই তো? না, এমন কিছু করতে হবে না। যাবি, খোঁজ খবর নিবি, যতটা সম্ভব বডিগার্ডদের এড়িয়ে। আর বলতে হবে না ভাই, বুঝে গেছি, কিন্তু তারপর কি? নতুন একটা ফোন কিনে আমাকে নাম্বার দে, তারপর বাবা মায়ের কাছে পৌঁছালে ফোনটা তাদেরকে দিয়ে দিস, বাকিটা আমি বলে দিব। ঠিক আছে, কিন্তু তোকে জানাবো কিভাবে? 2 ঘন্টা পর আমি তোকে ফোন দিব। আচ্ছা। রাফি ভাবতে থাকে বাবা মা রাকিবকে ভালো করেই চিনে। রাকিবকে দেখলে হয়তো বাবা মা কথা বলতে রাজি হবে।
এদিকে কারেন্সি চুরির জন্য গঠিত ট্রান্সফোর্স মেম্বারদের জন্য রাফির আয়োজন করা প্রেস রিলিজ হয়ে সময় হয়ে গেছে। পিকাচু, প্রেস রিলিজের লাইভ ফিড দেখাও আর প্রধানের সাথে সরাসরি কমিউনিকেশন রাখার ব্যবস্থা করো। কমিউনিকেটিং। রাফি স্ক্রিন প্রেস রিলিজের লাইভ ফিড দেখতে পায়। তখনও ব্রিফিং শুরু হয়নি। পিকাচু ট্রান্সপোর্টস প্রধান এইজের সাথে কানেক্ট করে দেয় রাফিকে। রিপোর্ট পেয়েছেন? জি পেয়েছি। ব্রিফিং এর আগে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেন, টাকা আমি ফেরত এনে দেব, ক্রেডিট আপনারাই পাবেন, বিনিময়ে সকল অপরাধী সাজা পেতে হবে এবং সেটা এনএসএ এর বর্তমান ডাইরেক্টর সহ। প্রমাণের নথিপত্র নষ্ট ও ট্যাম্পার করার অপরাধে এর যেন কোনো নড়চড় না হয়। দেখুন, আমাদের রিপোর্ট গরমিল হতো না যদি ওই অ্যাকাউন্টে টাকাগুলো থাকতো। আপনার দেওয়া ইনভেস্টিগেশন রিপোর্ট জমা দেওয়ার পর ওই টাকাগুলো আবারও ছোট ছোট ভাগে ভাগ হয়ে মুভ করা শুরু করে, যা ধরা এক প্রকার অসম্ভব হয়ে যায়। এখন অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, অপরাধীদের সাজার ব্যবস্থা করলে টাকাগুলো আবার ফিরে আসবে। তাই রিপোর্টটা সুন্দরভাবে উপস্থাপন করে আমাকে নির্দোষ প্রমাণ করুন আর নিজেদের প্রমোশন বুঝে নিন। রাফি আর কোনো কথা না শুনে ফোনটা কেটে দিল। 2 ঘন্টা পর প্রেস রিলিজে ট্রান্সফার কর্তৃক সকল প্রমাণপত্র উপস্থাপন এবং বর্তমানে কারেন্সি কোথায় আছে তার বিশ্লেষণ করে দেওয়া হয়। কারা কারা অপরাধী এবং কাদেরকে ভিকটিম করা হয়েছে তার বিশ্লেষণ করে দেওয়া হয় সেখানে। রাফি কিছুটা স্বস্তি পায়। এবার রাফি তার নিজের কেস নিজে লড়ার ক্ষমতা অর্জন করেছে। রাফির মনে পড়ে রাকিবের কথা। ওহো, রকিবকে ফোন দেওয়ার কথা। জিভ কামড়ে ধরে রাফি। পিকাচু, রকিবকে কন্ট্যাক্ট করো। কমিউনিকেটিং। আননোন নাম্বার থেকে কল দেখে বুঝি যে তুই ফোন দিছিস। ফোন নিয়েছিস নতুন? হ্যাঁ নিলাম, নে নাম্বারটা নে। রাকিব নাম্বারটা বলতে থাকে আর পিকাচু নোট করে নেয়। রাফি পিকাচুকে কমান্ড দেয় নাম্বারটির রেকর্ড মুছে ফেলতে আর নাম্বারটি সিকিউরিটি করতে। পিকাচু কাজ শুরু করে দেয়। আচ্ছা, তুই বের হতে পারবি কখন? তুই বললে এখনই। আচ্ছা, বের হ। ঠিকানা মতো পৌঁছালে আমার নাম্বারে ফোন দিস। তোর নাম্বার তো বন্ধ বহুদিন ধরে। আচ্ছা ঠিক আছে, ফোন দিব। এখন ঠিকানাটা নে। রাফি পিকাচুকে নির্দেশনা দিল রাকিবকে ঠিকানাটা মেসেজ করতে। পিকাচু ডিপিএস লোকেশন শো হওয়া ঠিকানাটা পাঠিয়ে দিল। তোর ফোন চেক কর, ঠিকানা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ পেয়েছি। আচ্ছা বের হচ্ছে আমি। ফি আমানিল্লাহ। রাকিব ফোনটা কেটে দেয়। কল কাটার পরপরই একটা মেসেজ পায় রাফি। মাফিয়া গার্ড, কংগ্রেচুলেশনস মাফিয়া বয়, ওয়েল ডান, মাইলস টু গো। রাফি বুঝতে পারে মাফিয়া গার্ল হয়তো প্রেস রিলিজ ফলো করেছে। তার হয়তো ধরতে পারেনি রাফির প্ল্যান। রাফি পিকাচু নিয়ে বসে পড়ে। রাফি জানে যে মাফিয়া গার্ল যদি ওর বাবা মা আর তোহার সিকিউরিটির দায়িত্ব নেয় তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে অনলাইন প্রযুক্তির সাহায্য নেবেই। পিকাচু, ওই ঠিকানায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তারপরও চেক করো কোনো ক্যামেরা আছে কিনা। Accessing all available internet network around the pinpoint. পিকাচু, এভাবে কি করছো? যদি কোনো সিসিটিভি ক্যামেরা ফুটেজ অনলাইনে ট্রান্সমিট করতে হয় তাহলে মালিককে অবশ্যই কোনো না কোনো ইন্টারনেট প্রোভাইডার নেটওয়ার্কের সহায়তা নিতে হয়েছে। হতে পারে মোবাইল নেটওয়ার্ক অথবা ব্রডব্যান্ড। আমি যদি নেটওয়ার্কগুলোকে অ্যাক্সেস করতে পারি তাহলে খুব সহজেই ধরতে পারবো কোন কোন কানেকশনগুলো সিসিটিভি ফিড ট্রান্সমিট করেছে। তার মানে তুমি এখন ওই এলাকার গোটা ইন্টারনেট নেটওয়ার্ক হ্যাক করবে? অ্যাফার্মেটিভ। রাফি দেখতে পায় পিকাচু ওই ঠিকানাকে মিড পয়েন্টে ধরে আশেপাশে একটা সার্কেল করে সার্চ এরিয়া তৈরি করে আর তারপর ওই সার্কেলের ভিতর থাকা প্রতিটা মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার কোম্পানির নেটওয়ার্কিং সিস্টেম হ্যাক করেছে পিকাচু। এত সহজে এতগুলো কোম্পানির নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করা বাচ্চার হাতের মোয়া নয়। নেটওয়ার্কের কন্ট্রোল নিয়ে নেওয়ার পর এলাকার থাকা প্রতিটা অনলাইন ডিভাইসে পিকাচু নাগালে চলে আসলো। শুধু যে সিসিটিভির নাগালে পেল না তা নয়। I can control anything this network. আপাতত বাড়িতে বা বাড়ির আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা তাই দেখো। পিকাচু বাড়ির সদর দরজার বিপরীত দুই পাশে
সিসি ক্যামেরা পেল। সেখানে 2টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ঠিক রাস্তা বরাবর যে রাস্তা দিয়ে রাস্তার বিপরীত বাড়ি স্পষ্ট দেখা যায়। এছাড়াও বাড়ির আশেপাশে পার্সোনাল ক্যামেরাগুলো অ্যাক্সেস নিয়ে নিল। পিকাচু, আমি যখন ওই বাসাতে ছিলাম তখন ওই বাসার বাউন্ডারির ভেতর কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। তাই আমরা সপরিবারে ওই বাড়ি থেকে বের হয়ে আসার পর ওই বাসায় কোনো টেকনিশিয়ান টিম বা সিসি ক্যামেরা ইনস্টল করার টিম এসেছিল কিনা। বাড়িতে বা বাড়ির বাউন্ডারিতে সিসি ক্যামেরা না থাকলেও সমস্যা হওয়ার কথা না। পিকাচু মনিটরে শো করে বাড়ির আশেপাশে থাকা অনলাইন ক্যামেরাগুলো, যাতে করে পুরো বাড়িটার সার্ভেইলেন্স সম্ভব। রাফিও ভাবতে থাকে মাফিয়া গার্ল সিসিটিভি ক্যামেরা লাগিয়ে অ্যাটেনশন টানবে না, কারণ বাড়িটাকে সে ব্যবহার করেছে শুধুমাত্র বাবা মা এবং তুহা যেন অবিশ্বাস না করে, সেই জন্য সে যথেষ্টই বুদ্ধিমতী। আই ফাউন্ড সামথিং। রাফি মনিটরের দিকে তাকিয়ে দেখে পিকাচু একটা স্যাটেলাইট ডিটেক্ট করেছে, যা এই বাড়ির উপর নজর রাখছে। এ তো ভয়ঙ্কর ঘটনা হলো। এই স্যাটেলাইটকে বোকা বানাবো কিভাবে? রাফি কিছু একটা ভেবে রাকিবকে ফোন দেয়। বল দোস্ত। কতদূর পৌঁছেছিস? এই তো পথে। যাস না, আশেপাশে ভালো ফাস্টফুডের দোকানে যা, সেখানে একটা বড়সড় পিৎজা অর্ডার কর, সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর কোক। কেন এসব কেন? ঝামেলা আছে। তুই ফ্রেঞ্চ ফ্রাই এর প্যাকেটে ফোনটা ঢুকিয়ে দে, আর তারপর সেটা ফুড ডেলিভারি সার্ভিসে দিয়ে দে। ওই ঠিকানায় বরাবর প্রাপকের নাম দিয়ে দিস তোহা। এত ঝামেলা কেন? যেটা বললাম সেটা কর দোস্ত। আমি চাই না আমার কারণে তুই কোনো বিপদে পড়িস। আচ্ছা ঠিক আছে, কাজ শেষে ফোন দিচ্ছি। রাফি জানে তুহা পিৎজা ছাড়া বাঁচতে পারবে না। ওই বাসায় থাকলেও কম বেশি পিৎজা অর্ডার করেছে সে, তা যে কোনোভাবেই হোক। আর বডিগার্ডরা হয়তো বা কোনোভাবেই ডেলিভারি বয় নিয়ে খুব একটা মারব্যাচ কাটবে না। দেখা যাক। রাফি নিজেও বসে আছে মাফিয়া গার্লের ডোরায়। কেন যেন কোনোভাবে আর বিশ্বাস করতে পারছে না সে মাফিয়া গার্লকে। পুরো দেশ বদল করে ফেলা হ্যাকারকে কোনোভাবেই আর নিজের বিশ্বস্ততায় রাখতে পারছে না সে। পিকাচু, সার্ভিলেন্স ক্যামেরাতে তোমার অ্যাক্সেস কেউ ধরতে পারবে না তো? নেগেটিভ। আমি নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস নিচ্ছি, যা সাধারণত এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। আমি সেই এনক্রিপশন ভেঙে নেটওয়ার্ক থেকে এই ভিডিও আপলিঙ্ক নিচ্ছি। আচ্ছা, এই কারণে তুমি সবার প্রথমে পুরো এলাকার নেটওয়ার্ক সিস্টেম দখলে নিয়েছিলে? পিকা পিকা। অসাধারণ। অনেকটা দুমুখী পানির পাইপের মাঝখানে ফুটো করে পানি বের করে নেওয়ার মতো অবস্থা। আচ্ছা ঠিক আছে, কোনো ডেলিভারি বয় বাড়ির দিকে অ্যাপ্রোচ করলে ইনফর্ম করো। পিকা পিকা। রাফি চেয়ার ছেড়ে ওঠে, বেসমেন্ট ছেড়ে বেরিয়ে আসে পেট পূজা করতে। বাইরের আবহাওয়া পুরাই ভিন্ন। রান্নাঘরের জানালা অর্ধেক ডুবে গেছে বরফে। বাইরে ভয়াবহ তুষারপাত হচ্ছে। রাফি ভেবেছিল বাড়ির লোকজনদের বের করে নিজেও এখান থেকে পালাবে রাফি, কিন্তু বাইরের আবহাওয়া মোটেই সুবিধাজনক না। রাফি আর কিছু না ভেবে খাবার গরম করে খাওয়া শুরু করে। অন্য দুজনের অবস্থা জানা ইচ্ছে আপাতত নেই রাফির কাছে। পরিবারের নিয়েই বেশি চিন্তিত রাফি। বেশ কিছুক্ষণ পর রাফির মোবাইলে রাকিবের নোটিফিকেশন আসে। রাফি ফোন দেয় রাকিবকে। কি হলো, কাজ শেষ? হ্যাঁ, তোর কথা মতোই ফ্রেঞ্চ ফ্রাইয়ের পকেটে মোবাইল ঢুকিয়ে দিয়েছি, আর ডেলিভারি বয়ও বের হয়ে গেছে খাবার পৌঁছে দিতে। যাক, তুই বাসায় চলে যা এখন। দোস্ত, অনেক বেশি কষ্ট দিলাম তোরে। বিপদের সময় যদি কাজে না আসতে পারি তো কিসের বন্ধুত্ব? প্রয়োজন পড়লে অবশ্যই জানাবি। ধন্যবাদ দিলাম না, বিরিয়ানি ট্রিট দিবনি। ওকে, পাওনা থাকলো। দোয়া কর যেন প্ল্যানটা কাজে দেয় দোস্ত। রাফি ফোনটা কেটে দেয়। প্রাথমিক কাজ হয়ে গেছে, দেখা যাক কি হয় এখন। রাফি দ্রুত খাওয়া দাওয়া শেষ করে চলে যায় বেসমেন্টে, সামনে কি হবে তা দেখার জন্য। রাফি বসে আছে মনিটর দিকে তাকিয়ে, কখন ডেলিভারি বয়কে দেখা যাবে। ততক্ষণে মাফিয়া গার্লের ফোন। পিকাচুকে পেয়ে আমাকে ভুলেই গেলে? আপনাকে বলা যায়, বসেই তো আছি আপনার দেওয়া ঘরের বেসমেন্টে। পিকাচু কি পুরোপুরি ভাবে তৈরি? নলেজ হার্টিং শেষ? না, এখনো শুরু করতে পারিনি। যথাযথ জায়গা খুঁজছে এখনো। তুমি কি যে কোনো এক জায়গায় পিকাচুকে রাখতে যাচ্ছ? ধরে নিতে পারো তেমনটাই। এছাড়া খন্ড খন্ড ভাবে রাখাটা যুক্তিসঙ্গত নয়।
যে কারণে তোমার হাতে পিকাচুকে দেওয়া একটা বড় ধরনের বিপদ ঘটে গেছে। বড় ধরনের বিপদ? কি বিপদ? কিছুদিন আগে একটা মিলিটারি স্যাটেলাইটের কন্ট্রোল নিজেদের দখলে নিয়ে নিয়েছে একদল সন্ত্রাসী। এমন তো অহরহই হয়ে থাকে, সন্ত্রাসীরা দখল করবে আর সেনাবাহিনী আর হোয়াইট হ্যাট পুনরায় সেটা উদ্ধার করবে, এমনটাই তো হয়ে আসছে। এবার আর এমন হচ্ছে না। স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র একটা স্যাটেলাইট স্টেশন আর একটা নিউক্লিয়ার সাবমেরিন। এছাড়া আর কোনো কন্ট্রোল নেই। সাবমেরিনকে কন্ট্রোল করে কিভাবে? আর কি হয়েছে এতে? আর যে স্যাটেলাইট, শুধুমাত্র সাবমেরিন আর স্যাটেলাইট স্টেশন ছাড়া কন্ট্রোল সম্ভব হবে না, সেটা হ্যাক করলো কিভাবে? এই পুরো সিস্টেমটাই একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে ছিল। যদি কোনো কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তো সিকিউর ভাবে সাবমেরিন থেকেই নিউক্লিয়ার হামলা চালানো যাবে। এমন হয় নাকি প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের আদেশ ছাড়া নিউক্লিয়ার স্ট্রাইক সম্ভব নাকি? টুইস্ট তো ওইখানেই, যেন যুদ্ধের সময় কোনো কারণে প্রেসিডেন্ট বা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়ার মতো কেউ জীবিত না থাকে, তাহলে যে সাবমেরিনের অপারেশন কন্ট্রোল নিউক্লিয়ার স্ট্রাইক চালাতে পারে। এছাড়া স্যাটেলাইট স্টেশনও একই কাজ করতে সক্ষম, শুধুমাত্র নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইস থেকে অ্যাক্টিভ করা থাকলেই কাজ হয়ে যাবে। তাহলে সাবমেরিন অথবা স্যাটেলাইট স্টেশন দিয়ে স্যাটেলাইটের কন্ট্রোল ফিরিয়ে আনার ব্যবস্থা করলেই হয়। স্যাটেলাইটের কন্ট্রোল হাতছাড়া হয়েছে একেবারে নয়, ধাপে ধাপে প্রথম ঘটনা। নেভি ড্রিল হিসেবে 2 সপ্তাহ আগে সাবমেরিনটি প্রশান্ত মহাসাগরে যাত্রা করলে যাত্রার কয়েক ঘন্টা পর সাবমেরিনটি থেকে সকল ধরনের ট্রান্সমিশন বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত সাবমেরিনটি নিখোঁজ। দ্বিতীয় ঘটনা, স্যাটেলাইট দিয়ে সাবমেরিন খুঁজে বের করার জন্য সরকারি প্রোগ্রাম দিন রাত চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তী ট্রাস্টেড হোয়াইট হ্যাকারদের সাহায্য নেওয়া হয়, যাদের মধ্যে কেউ একজন এক ভয়ঙ্কর প্রোগ্রামিং ভাইরাস সিস্টেমে আপলোড করে দেয়, যার কারণে স্যাটেলাইট স্টেশন শুধু নয়, স্যাটেলাইট স্টেশনের সাথে কানেক্টেড সব ডিভাইস ওভারহিটেড হয়ে ফ্রাইড হয়ে গেছে। আর ওই ভাইরাস পুরো স্যাটেলাইট কন্ট্রোল তুলে দিয়েছে কোনো এক প্রোগ্রামের গোষ্ঠীর হাতে। সাবমেরিন গেল, সেটা খুঁজতে স্যাটেলাইট স্টেশন কাজে লাগাতে গিয়ে সেটাও গেল, সাথে স্যাটেলাইটের কন্ট্রোলও। এখন এটা বলবেন না যে কোনো না কোনো ভাবে একটা নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইসও খোয়া গেছে? আনফরচুনেটলি তাই হয়েছে। রিসেন্টলি নেভার কমান্ড একটা ফুললি ফাংশন নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইস হারিয়ে ফেলেছে। মাশাআল্লাহ, আর কি চাই? দুনিয়া আনস্টেবল হয়ে যাওয়ার জন্য আর কি লাগে? আপনার কথা যদি ঠিক হয় তাহলে দুনিয়া এখন বিশাল বড় নিউক্লিয়ার যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ, সেটাই। এখানে পিকাচু বা আমি কি করতে পারি? আমাদের কি কাজ এখানে? খুবই দ্রুত সাবমেরিন অথবা স্যাটেলাইট খুঁজে বের করা না যায় তাহলে কি হওয়া সম্ভব তা হয়তো আন্দাজ করতে পারছো। তুমি এবং আমি মিলে এই পৃথিবীকে বাঁচাতে পারি। এটা ছোটখাটো বিষয় নয়, অনেক বড় বিষয়। এতটা সহজভাবে বললেও অতটা সহজভাবে করা সম্ভব নয়। যারা একটা সাবমেরিন গায়েব করে দিতে পারে, যারা নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইস চুরি করতে পারে, তাদেরকে এতটা হালকাভাবে দেখা উচিত নয়। হালকাভাবে দেখছি না বলেই আমার সাহায্যের প্রয়োজন। আর তোমার মানে তুমি আর পিকাচু ছাড়া এমন ইফেক্টিভ ভাবে কেউ আমাকে সাহায্য করতে পারবে না। একটা প্রশ্ন, আপনি কেন এসব করছেন? এসব করে আপনার কি লাভ? এই দুনিয়া সার্ভাইভ করলে আমার লাভ। আর একটা জিনিস অ্যাড করে দেই, সাবমেরিনে 15টা নিউক্লিয়ার ওয়্যারহেড আছে, যা স্যাটেলাইট এবং নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইস এর দ্বারা সারা পৃথিবীর যে কোনো পিন পয়েন্টে আক্রমণ করতে সক্ষম। আসলে চিন্তার ব্যাপার। 15টা নিউক্লিয়ার ওয়ারহেড মানে তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু তারা এখনো কোনো হুমকি বা স্ট্রাইক চালায়নি কেন? দুইটা কারণে। এক, স্যাটেলাইট স্টেশন নষ্ট হয়ে যাওয়ায় স্যাটেলাইটটিতে যে কোনো সময় যোগাযোগ স্থাপন অসম্ভব হয়ে গেছে।
এখন সাবমেরিন এবং স্যাটেলাইটকে কাছাকাছি অ্যান্ড্রয়েডমেন্টে আসতে হবে এবং তখনই যোগাযোগ সম্ভব। আর দ্বিতীয়ত, স্যাটেলাইট স্টেশন ব্যতীত সাবমেরিনকে স্যাটেলাইটের সাথে কানেক্ট হতে হলে সাবমেরিনকে অবশ্যই জলের উপর ভেসে থাকতে হবে। কিন্তু এখন জলের উপর ভেসে উঠলেই ধরা পড়ে যাবার সম্ভাবনা আছে। মানে ওই এক স্যাটেলাইট স্টেশনের জন্য অনেক ঝামেলায় পড়তে হয়েছে সবাইকে, মিলিটারিও আর সন্ত্রাসীরাও। স্যাটেলাইট স্টেশনে একমাত্র উপায় ছিল সাবমেরিন খুঁজে বের করার। স্টেশন না থাকলে মিলিটারি অসহায়। এই সাবমেরিন উদ্ধারে আমার সাহায্য নেওয়ার প্ল্যান আপনার মাথায় এলো কবে থেকে? তোমার কাছে মজা মনে হচ্ছে এসব? একটা নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ মানে লাখ লাখ মানুষের মৃত্যু আর কোটি কোটি মানুষের রেডিয়েশন এক্সপোজার, ধুকে ধুকে মরণ। তোমার বাবা মা এই শহরকেই যদি সন্ত্রাসীরা টার্গেট করে, তাহলে ওই শহরে এমন কোনো নিউক্লিয়ার ব্যাংকারও নেই যেখানে চাইলেই তুমি বা আমি তোমার ফ্যামিলিকে ওই ব্যাংকারে ঢুকিয়ে দিতে পারবো। আমার ফ্যামিলির কথা না হয় বাদই দিলাম। যতই মজা করে উইয়ে দিক না কেন, ব্যাপারটা মোটেই হাসি ঠাট্টার নয়, সেটা রাফি ভালো করেই জানে। হিরোশিমা নাগাসাকিতে এখনও বিকলাঙ্গ শিশু জন্ম নেয় এই রেডিয়েশনের জন্য। আর একবার যদি নিউক্লিয়ার যুদ্ধ বাধে তো এই পৃথিবী বলে কিছুই থাকবে না। না, ভালো চিন্তায় পড়ে গেল রাফি। একদিকে বাবা মা আর তোহাকে উদ্ধার করা, অন্যদিকে পৃথিবীকে উদ্ধার। কি করবে রাফি? আর একবার যদি নিউক্লিয়ার যুদ্ধ বাধে তো এই পৃথিবীতে বলে কিছুই থাকবে না। না, ভালো চিন্তা পড়ে গেল রাফি। একদিকে বাবা মা আর তোহাকে উদ্ধার করা, অন্যদিকে পৃথিবীকে উদ্ধার। কি করবে রাফি? মাফিয়া গার্ডের কথায় যেমন ভয় আছে তেমনই সন্দেহ আছে, ভেরিফাই করে নেওয়া দরকার। পিকাচু, গত 1 মাসের ভেতর নিউক্লিয়ার সাবমেরিন নিখোঁজ সংক্রান্ত নিউজ বা রিপোর্ট হয়েছে কিনা চেক করো। Pika Pika. Accessing news feeds. Searching for update information. No result found. কোনো ইনফো নেই। এত বড় একটা ঘটনা ঘটলো অথচ কোনো সংবাদে এলো না, এটা কিভাবে সম্ভব? রাফি একটা জিনিস বুঝতে পারে না যে এত বিপুল পরিমাণে নিউক্লিয়ার বোমা সহজ সাবমেরিন হাতছাড়া হয়ে যাওয়াটা যেমন ভয়ঙ্কর, তেমনই আন্তর্জাতিকভাবে চাপ তো থাকবে অবশ্যই। যে কোনো দেশের অথরিটি চাইবে সারা দুনিয়াকে না জানিয়ে যতটা সম্ভব লুকিয়ে সাবমেরিন খুঁজতে। কিন্তু এমন শক্তিধর দেশের নেভাল ডিফেন্স সিস্টেমে কি এতটা দুর্বল হতে পারে যে নিজেদের সমুদ্র সীমা নিজেদেরই সাবমেরিন খুঁড়িয়ে ফেলবে? তাছাড়া সাবমেরিন খুঁজতে হ্যাকারদের কি দরকার? সাবমেরিন হারিয়ে গিয়েছে, হ্যাক তো হয়নি। হতে পারে নেভিগেশন আর কমিউনিকেশন সিস্টেমের ড্যামেজ হয়ে গেছে। হ্যাকার নিয়োগ দিয়ে সাবমেরিন খোঁজার কি দরকার ছিল? সময় নিয়ে ধীরে ধীরে খুঁজলেই তো পারতো, এত তাড়াতাড়ি তো দরকার ছিল না। আর যেসব হ্যাকারদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের ব্যাকগ্রাউন্ড কি চেক করে নেওয়া হয়নি? তারপর হ্যাকারদের কেউ যদি ভাইরাস সিস্টেমে আপলোড করে তাহলে ওইসব হ্যাকারদের জেরা করলেই তো বের হয়ে যেত কি এবং কার মাধ্যমে ঘটেছে ঘটনা। অনেকে বেশি তালগোল দেখতে পায় রাফি। এটাকে ডালকে মুগজ কালাহে বলে, না হয় পুরো ডালই কালাহে বলা উচিত। পিকাচু, মিলিটারি নেটওয়ার্ক অ্যাক্সেস করো, দেখো ইন্টারনাল ভাবে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। Accessing military network. রাফিও আগ্রহ ভরে অপেক্ষা করতে লাগলো কিছু একটা পাওয়ার আশায়, কিন্তু পিকাচু কিছুই খুঁজে পেল না। মনিটর শো করলো নো রেজাল্টস ফাউন্ড। রাফি অবাক হয়ে গেল, এত বড় একটা ঘটনা অথচ মিলিটারি নেটওয়ার্কে কেউই এই ব্যাপারে মেনশনই করেনি। মিডিয়াতে ফ্ল্যাশ করলে হয়তো লোকজন আতঙ্কিত হবে, সেজন্য মিডিয়া অ্যাভয়েড করতে পারে, কিন্তু তাই বলে নিজেদের সিকিউর নেটওয়ার্কের বিষয়টা নিয়ে কেন আলোচনা হবে না? এটা কেমন কথা? All messages are encoded. No direct message found. পিকাচুর কথায় আবারও ভাবনার পরে যায় রাফি। মিলিটারি নেটওয়ার্কে বেশিরভাগ মেসেজই সংকেতের মাধ্যমে আদান প্রদান করা হয়, যাতে করে সুনির্দিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত আর কেউ মেসেজ শুনতে পেলেও বুঝতে না পারে। মাফিয়া গার্লের একের পর এক মিথ্যার জন্য রাফির মনে যে সন্দেহ দানা বেঁধেছে তাই এত সহজে দূর হবার নয়। আর এমনও হতে পারে রাভি এবং পিকাচুকে ব্যবহার করে নিউক্লিয়ার স্যাটেলাইট এবং সাবমেরিনের দখল নিতে চেয়ে মাফিয়া গার্ড। অসম্ভব কিছুই নয়, হতেই পারে।
এত বড় দুর্ঘটনা ঘটে গেল অথচ কেউই জানে না, এটা তো অসম্ভব। না, এসব ভাবলে চলবে না। মাফিয়া গার্লের কথায় ভুললে চলবে না, নিজের কাজে ফোকাস দিতে হবে। রাফি আবার মনিটরের দিকে তাকালো। পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে ডেলিভারি বয় পৌঁছে গেছে ঠিকানায়। বাসায় গেটে ওয়েট করছে। পিকাচু বাসাটির বিপরীতে থাকা সিসিটিভি ক্যামেরা দিয়ে শো করতেছে ডেলিভারি বয়ের বাসার দরজার কার সাথে যেন কথা বলছে। রাফি এক চোখ চেপে আর এক চোখ চাপ দিয়ে মনিটরের দিকে তাকিয়ে দেখতে লাগলো ডেলিভারি বয়কে। ক্যামেরার পজিশন আর দূরত্বের কারণে ডেলিভারি বয়ের পিছনটা দেখা যাচ্ছে শুধু, আর দরজায় কে কথা বলছে এটাও দেখা যাচ্ছে না। রাফির টার্গেট প্যাকেটগুলো শুধু কোনোভাবে ভিতরে যাক, বাকিটা পরে দেখা যাবে। কিছুক্ষণ পর ডেলিভারি বয়কে দেখে বের হয়ে আসতে দেখা গেল। রাফি খুব মনোযোগ সহকারে ডেলিভারি বয়ের হাতার ব্যাগের দিকে তাকিয়ে থাকলো। প্যাকেটগুলো কি আদৌ ভেতরে গেল নাকি প্যাকেটগুলো ব্যাগের সাথেই ফেরত নিয়ে এলো ডেলিভারি বয়? পিকাচু, ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যাগে থাকা মোবাইলটি নেটওয়ার্ক ট্র্যাক করো, সেটা মুভ করছে নাকি এক জায়গায় স্থির আছে। সেটটি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন নয়, যে কারণে মুহূর্তের ভেতর জিপিএস পিন পয়েন্ট লোকেশন ধরা সম্ভব নয়। তবে 10 সেকেন্ডের ভেতর ট্রেস করে ফেলা যাবে নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে। রাফি যেন 10 সেকেন্ডও ধৈর্য ধরতে পারছে না, অস্থিরতায় কপালে ঘাম জমিয়ে ফেলেছে। এছাড়া মাফিয়া গার্ল যদি টের পায় রাফির সিক্রেট অপারেশন, তাহলে সব শেষ। পিকাচু, ডেলিভারি বয়ের ব্যাগের ভিজুয়াল মেজারমেন্ট নিয়ে বলো যে ব্যাগটা খালি না ভরা, মানে বাড়িতে আসার আগে এবং বাড়ি থেকে বের হওয়ার পর ব্যাগের ওজনের কোনো তারতম্য হয়েছে কিনা। স্ক্যানিং, কম্পেয়ারিং। ভিজুয়াল মেজারমেন্ট বলছে 86% সম্ভাবনা আছে বাসা থেকে বের হওয়ার পর ব্যাগের ওজন 955 গ্রাম কমার। এদিকে পিকাচুর নেটওয়ার্কিং স্ক্যানিং ও কমপ্লিট হলে ফোনের লোকেশন বাড়ির ভিতর শো করছে। দুইটা কনফার্মেশন পজিটিভ হওয়ার রাফি ব্যাপক স্বস্তি পেল। তাহলে কি তো বাড়িতেই আছে? থাকলে তো ভালোই হবে, একসাথে সবাইকে পরবর্তী পদক্ষেপগুলো বুঝিয়ে বলতে পারবে। রাফি এতটা বেশি শঙ্কায় আছে যে যদি মাফিয়া কাল কাজ করতে রাফি রাজি না হয়, তাহলে পরিবার জিম্মি করে রাজ আদায় করে নেওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এতদিনের অভিজ্ঞতা বলে মাফিয়া গার্ল যা চেয়েছে তা কোনো না কোনোভাবে সফল করেই ছেড়েছে। পরিবার রাফির সবচেয়ে বড় দুর্বলতা, তাই পরিবারকে বিপদের মুখে রেখে রাফি একদণ্ড শান্তিতে থাকতে পারবে না। কিন্তু পরিবারকে উদ্ধার করে রাখবে কোথায় রাফি? আর মাফিয়া গার্ল যখন জানতে পারবে বাবা মা আর তোয়া হাতের মুঠোয় নেই, তখন তো রাফিকে এই ঘরের ভিতরে ধুইয়ে দেওয়ার নির্দেশনা দিতে পারে ওই দুই বডি বিল্ডারকে। তাই ওইদিকে মা বাবা আর তোয়াকে বের করে আনার পাশাপাশি রাফিকে ওই ডেরা থেকে পালাতে হবে। অন্যদিকে পিকাচু এখন পুরোপুরিভাবে তৈরি, কিন্তু নলেজ হ্যান্ড কমপ্লিট না করে পিকাচুকে এইভাবে এই সার্ভারে ফেলে রেখে এখান থেকে পালানো ওই বুদ্ধিমানের কাজ হবে না। কোনোভাবে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করে দিলেই পিকাচু বন্দি হয়ে যাবে এই সার্ভারে। তাই পিকাচুর জন্য সিলেক্ট করা স্যাটেলাইটটি অ্যান্টেনার বেঞ্চে রেখে আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে রাফিকে। টাস্ক অনেকগুলো, কিন্তু কাজগুলো করতে হবে পরিকল্পিত উপায়ে, যাতে করে কোনো ভুল না হয়। এদিকে রাফির মনে পড়ে ভয়ঙ্কর তুষারপাতের কথা। এভাবে তুষারপাত হতে থাকলে খুব দ্রুত এখান থেকে পালানো সম্ভব হবে বলে মনে হয় না। ইয়া আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমায়? রাফি মনে মনে উপরের দিকে তাকিয়ে বলতে থাকে। পিকাচু, ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটে থাকা মোবাইলটার লোকেশন এখন কোথায় শো করছে? পিকাচু মনিটরে একটা গ্রিন পয়েন্ট দিয়ে শো করছে ফোনের লোকেশনটা। রাফি চোখটা বন্ধ করে ঘরের ভিতরের রুমগুলো কোথায় কেমন তা মনে মনে করতে লাগলো। পিকাচু, ঘরের ব্লুপ্রিন্ট তৈরি করো। পিকা পিকা। পিকাচু ঘরটার স্যাটেলাইট ইমেজ নিয়ে ঘরের পিলার আর বাইরের দেয়াল সহ সদর দরজার লোকেশন ইন্ডিকেট করে ঘরটার একটা প্রাইমারি ব্লুপ্রিন্ট তৈরি করে দিল। রাফি পরবর্তীতে নিজের স্মৃতিশক্তি ব্যবহার করে ঘরের ভিতরের রুম, আসবাবপত্র ও অন্যান্য স্থাপনা ব্লুপ্রিন্টে বসিয়ে দিল। ব্লুপ্রিন্ট কমপ্লিট হলে রাফি দেখতে পায় মোবাইলের লোকেশনটা ডাইনিং টেবিলের উপর শো করছে। এখনও ডাইনিং টেবিলে খাবারগুলো থাকা মানে হয় তুহা ঘরে নেই, আর না হলে অন্য কাজে ব্যস্ত। পিৎজা ফেলে রাখার মেয়ে তুহা নয়। I can access the microphone if you want. রাফি কেমন যেন ধাক্কা খায়। পিকাচু মাইক্রোফোন অ্যাক্সেস করতে পারবে না মানে? ফোনে কোনো কল না দিয়ে বা রিসিভ না করিয়ে তুমি ফোনের মাইক্রোফোন দিয়ে আড়ি পাততে পারবে? Affirmative. রাফি পুরো শকড হয়ে যায়, তবে অন্য কিছু ভাবার
আগে মাইক্রোফোন অ্যাক্সেস নিয়ে ঘরের ভিতর কি হচ্ছে সেটা শোনা বেশি জরুরি মনে করলো রাফি। শোনা তাহলে ভেতরে কি শোনা যাচ্ছে? Software control override accessing microphone. Use headphone for better listening. রাফি হেডফোন তুলে নেয় কানে। পিকাচু সাউন্ড অ্যাডজাস্ট করে শোনাতে থাকে রাফিকে। দুইজন ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে যাদের কারো ভয়েসই চেনে না রাফি। ম্যাডাম পিৎজা অর্ডার করেছে, অথচ ম্যাডাম তো বাড়িতে নেই, হয়তো রাস্তায় আসতেছে, বাসায় এসে পিৎজা খাবে হয়তো, তাই অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ রাফি একটা পরিচিত গলা শুনতে পায়। রাফির মা কথা বললেন, হয়েছে হয়েছে, এত গবেষণা করতে হবে না। বৌমা ছাড়া আর কে পিৎজা পাঠাবে এখানে? রাফিও তো দেশে নেই যে বলবো রাফি পাঠিয়েছে। রাফি বুঝতে পারে হয়তো বডিগার্ড সহ মা বাবা ঘরের ভিতরে আছে, আর তুহা এখনো বাপের বাড়ি থেকে ফেরেনি। সবার গলার আওয়াজ হিসেব করে পিকাচু একটা এস্টিমেশন করে যে পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, কেক সবার সামনে খুব কাছাকাছি রেঞ্জে রাখা। সবার সামনে থাকলে তো আর রাবির পক্ষে ফোন দিয়ে কারোর সাথে কথা বলা সম্ভব না। আর হঠাৎ করেই যদি একটা খাবারের প্যাকেট থেকে ফোনের রিং শোনা যায় তাহলে অবাক হওয়ার থেকে বেশি আতঙ্কিত হবার সম্ভাবনাই বেশি। আচ্ছা, শ্বশুর শাশুড়ির সাথে একটু কথা বলা উচিত। মাফিয়া গার্ড হয়তো তাদের নাম্বারে কোনো সমস্যা করবে না। এমনটা ভাবতে ভাবতে শ্বশুরের নাম্বারে কল ঢোকায় রাফি। নাম্বারে আনরিচেবল শো করছে। রাফি আরেকবার কল দিবে এমন সময় মাফিয়া গার্ডকে ফোন করে। কি হচ্ছে এসব? কি হবে? কাকে ফোন দিচ্ছ তুমি? আমার শ্বশুর অসুস্থ, তার খোঁজ দিতে ফোন দিচ্ছি। আর তাছাড়া আমার ওয়াইফও ওখানে আছে, কথা বলা উচিত। কথা বলা উচিত। রাফি, তোমার ফ্যামিলি সেভ আছে, কিন্তু তুমি যদি ওই সাবমেরিন আর স্যাটেলাইট উদ্ধার না করো তাহলে এই পৃথিবী আর সেফ থাকবে না। পৃথিবীকে নিয়ে চিন্তা করার জন্য অনেকে আছে, তবে আমার পরিবার নিয়ে চিন্তা করার জন্য আমি ছাড়া আর কেউ নাই। পৃথিবী অপেক্ষা করবে, তবে আমার পরিবার নয়। ফোনটা যদি আপনার কারণে আনরিচেবল হয়ে থাকে তাহলে দয়া করে ওপেন করে দিন, আমি তাদের সাথে কথা বলবো। তাদের ফোন এমনিতেই বন্ধ হয়ে আছে, তুমি চাইলে চেক করে নিতে পারো। রাফি মাফিয়া গার্ডের সাথে লাইনে থাকা অবস্থায় পিকাচুকে কমান্ড দিল যেন শ্বশুরবাড়ির সব নাম্বার ক্রস চেক করে যে আসলে নাম্বারগুলো বন্ধ কিনা। পিকাচু স্ক্রিনে শো করে স্ক্যানিং। আপনার আসল উদ্দেশ্যটা কি? এসব করে কি হাসিল করতে চাচ্ছেন? হাসিল হলেই দেখতে পাবে। রাফি আর কথা না পেছিয়ে ফোন রেখে দিল। মাফিয়া গার্ডের ঘোরানো পেছানো কথাগুলো আর ভাল লাগছে না রাফির। অন্যদিকে পিকাচু শো করে আসলে রাফির শ্বশুরবাড়ির সব নাম্বারগুলো বন্ধ আছে। হলো না শ্বশুরের ওসিলায় তোহার সাথে কথা বলা। এত কিছু সামলাবে কিভাবে রাফি? মাথা গরম করলে কোনো ফল বের হবে না জেনে মাথাটা ঠান্ডা করে ভাবতে থাকে রাফি। সর্বপ্রথমে রাফি তার মা বাবা অথবা তোহার সাথে যোগাযোগ করতে হবে। যেহেতু ফোন ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়েছে, তাই কথা বলা এখন সময়ের ব্যাপার। তাই রাফি মাইক্রোফোনের কথোপকথনে ভয়েস আইডেন্টিফিকেশনের নির্দেশ দেয়, আর বডিগার্ড দুইজনে ভয়েসকে ডেঞ্জার মার্ক করে এবং মহিলার আওয়াজকে সেফ মার্ক করতে বলে। পিকাচু আর দুইটা আলাদা আলাদা ভয়েস আইডেন্টিফাই করে, আর ততক্ষণে রাফি হেডফোন ভয়েসগুলো শোনে। খুব হালকা শোনালেও রাফি তার বাবার গলা ঠিকই চিনতে পারে। অন্যটা তিনজনে একজন বডিগার্ডের ভয়েস হবে, তাই পিকাচু রাফির কমান্ড হিসেবে। পিকাচু যেহেতু ভোকাল টোন শুনে পসিবল ডিস্টেন্সের এস্টিমেশন করতে পারে, সেহেতু সেফ ভয়েস কাছাকাছি ও ডেঞ্জার ভয়েস দূরে থাকলে রাফিকে অ্যালার্ট করবে। বাবা মায়ের কথার সাথে কথা যাই হোক, মূল উদ্দেশ্য তো তাদেরকে এখান থেকে বের করে নেওয়া, আর সেটা করতে হলে প্রথমে বডিগার্ড আর তারপর মাফিয়া গার্লকে স্যাটেলাইট আর সিসিটিভি ফুটেজ থেকে ব্লাইন্ড করতে হবে। পিকাচু, মাফিয়া গার্ল যে স্যাটেলাইট ব্যবহার করছে তার ব্লাইন্ড স্পট টাইমিং কতক্ষণ সেটা ক্যালকুলেশন করে জানাও। পিকা পিকা ক্যালকুলেটিং দ্য টাইম অফ স্যাটেলাইট অরবিটিং ব্লাইন্ড স্পট 45 মিনিটস ব্লাইন্ড স্পট টাইমিং ফাউন্ড। অর্থাৎ দিনের একটি নির্দিষ্ট সময়ে মাফিয়া গার্লের স্যাটেলাইট সার্ভেইলেন্স 45 মিনিটের জন্য অন্ধ বা অকার্যকর হয়ে থাকে। আর রাফিকে ওই 45 মিনিটের ভেতরে বাবা মাকে বের করে আনতে হবে ওই বাসা থেকে। বাবা মাকে বের করার পর যখন মাফিয়া গার্ল জানবে যে বাবা মা আর সেফ হাউসে নেই, তখনই হয়তো সে ওই দুই বডি বিল্ডারকে পাঠিয়ে দেবে রাফিকে জব্দ করতে। তাই মাফিয়া গার্লের ব্লাইন্ড টাইমের ভেতর বাবা মায়ের পাশাপাশি রাফিকেও পাঠাতে হবে।
পিকাচুর কারণেই যেহেতু রাফি আটকে আছে, সেহেতু আগে পিকাচুর একটা ব্যবস্থা করা বেশি জরুরি। তাই পিকাচুর জন্য বাছাই করা স্যাটেলাইটের বর্তমান অবস্থান জানতে চায় রাফি। পিকাচু, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ ইউর মেমোরি অপশন নাম্বার 32? দ্য স্যাটেলাইট ক্যালকুলেটিং 10 hours টু কন্ট্যাক্ট। রাফি ভাবে যে 10 ঘন্টা পর পিকাচু স্যাটেলাইটে আপলোড হয়ে গেলে রাফিকে আর এই সার্ভারে মায়া না করলেও চলবে। তখন বিনা চিন্তায় পালাতে হবে রাফিকে। কিন্তু রাফি পালিয়ে যাবেই বা কোথায়? এই দেশের কিছুই তো চেনে না রাফি। তারপর যে পরিমাণ তুষারপাত শুরু হয়েছে তাতে পালিয়ে বাজা তো এক প্রকার অসম্ভব। পিকাচু, আবহাওয়ার পূর্বাভাসের আপডেট নাও। এই ঘন তুষারপাত কখন বন্ধ হতে পারে? অ্যাক্সেসিং ওয়েদার, স্যাটেলাইট ইমেজিং, আপডেট ওয়েদার রিপোর্ট। রাফি দেখতে পায় এই তুষারপাত শেষ হতে কমপক্ষে 24 থেকে 48 ঘন্টা লাগবে। অর্থাৎ আগামী 48 ঘন্টার ভিতরে আর পালানো হচ্ছে না রাফির। একদিক দিয়ে ভালোই হলো, পিকাচু আপলোড হওয়ার পর বেশ সময় পাওয়া যাবে পিকাচুর নলেজ হান্টিংয়ের জন্য। তাছাড়া পালানো প্ল্যানটিকেও আর পাকাপোক্ত করা যাবে। নিজের কথা বাদ না হয় বাদই দিল রাফি। বাবা মাকেও ওখান থেকে বের করে নিয়ে কোথায় রাখবে রাফি? রাফি পরিচিত যে কোনো জায়গায় বিপদে ঘটতে পারে, তা অন্য কোথায় ব্যবস্থা করতে হবে। রাকিবকে ফোন দিয়ে সাজেশন নেওয়া উচিত হবে কি? মনে মনে আকাশ পাতাল ভাবনায় বসে পড়ে রাফি। তাছাড়া এসবে প্রচুর টাকা খরচ হবে, যা এই মুহূর্তে রাফির হাতে নেই। আর রাফির বাবা মা যদি তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তো মাফিয়া গেল বুঝে যাবে। কারো কাছে টাকা চাইলেও বা পাওয়া যাবে কিনা তাই ভাবতে থাকে রাফি। এই পুরোটা সময় পিকাচুর কথা হয়তো ভুলেই গিয়েছিল রাফি। গতানুগতিক চিন্তা করতে করতে যখন রাফির মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, তখন পিকাচু নোটিফিকেশন দেয়। সন্ধ্যা 6:54 থেকে মাফিয়া গার্লের স্যাটেলাইট ব্লাইন্ড স্পট শুরু হয় আর শেষ হয় সন্ধ্যা 7:39। অন্য সব বাদ দিয়ে রাফি তার প্রয়োজন নিয়ে বসে পড়ে পিকাচুর সামনে। পিকাচু, আমার টাকার দরকার, প্রচুর টাকার দরকার। ফিডিং মানি, ক্যালকুলেটিং। I can control most of the digital money of the world. না, সবার টাকা আমার প্রয়োজন নেই, আর অন্যের টাকায় বড়লোক হতেও চাই না। এই বিপদ থেকে বাঁচতে আমার টাকার প্রয়োজন। এমন টাকা খুঁজে বের করো যে টাকা খোয়ালে কেউ খোঁজ করবে না। Accessing public record, gathering account info, calculating. You can still be a billionaire. পিকাচু, কি করেছো তুমি? মানুষ মারা যায়, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট কখনো ক্লোজ হয় না। যদি অ্যাকাউন্ট হোল্ডারের নমনীয় সহ কোনো দাবিদার না থাকে, তাহলে সেই টাকা ব্যাংকেই পড়ে থাকে। পিকাচু শুধু এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করেছে যেটা পাবলিক রেকর্ডে মৃত ঘোষিত হয়েছে, এমনকি কোনো দাবিদারও বেঁচে নেই। রাফি ভেবে দেখলো এমন অ্যাকাউন্টের টাকা নেওয়া ঠিক হবে কিনা। এতকাল ধরে মাফিয়া বয় একটা মাইটি ইমেজ ছিল হোয়াইট হ্যাটসদের কাছে। শেষমেশ কিনা টাকা চুরি করে শুরু করলো রাফি। You can have it or not, is up to you. Take it or leave it. রাফি জানে যে তাকে সততার চরম মূল্য দিতে হবে, কারণ যদি মাফিয়া গেল রাফির বাবা মা আর তোহাকে বন্দি করে ওই নিউক্লিয়ার সাবমেরিন ও স্যাটেলাইট দখল করে নিয়ে নিতে বলে, তাহলে রাফির হাতে আর কোনো অপশনই থাকবে না। কিন্তু হঠাৎ করেই কিছু একটা মাথায় এলো রাফির। ওয়েট, নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইস চুরি গেছে? সেটা নিশ্চয়ই অ্যাক্টিভ ছিল না। অ্যাক্টিভেশন ডিভাইস অ্যাক্টিভ করতে নিউক্লিয়ার লঞ্চ কোডের দরকার পড়বে। অথেন্টিক লঞ্চ কোড ছাড়া না অ্যাক্টিভেশন ডিভাইস কোনো কাজে দেবে না। আর না ওই নিউক্লিয়ার বোমা। লঞ্চ কোডের কোনো কথা তো উল্লেখ করলো না মাফিয়া গার্ল। রাফির কাছে এখন পুরো ব্যাপারটা একটা সাজানো নাটক মনে হতে লাগলো, আর কোনো বড়সড় প্ল্যানের জালে নিজেকে ফাঁসাতে দেখলো। না, যে কোনো মূল্যেই হোক বাবা মা আর তোহাকে মাফিয়া গার্লের থাবা থেকে বাঁচাতেই হবে, আর সাথে পিকাচুকেও দূরে রাখতে হবে মাফিয়া গার্ল থেকে। পিকাচু, আমার দেশে এমন পড়ে থাকা অ্যাকাউন্ট থেকে কত টাকা বের করা সম্ভব? ক্যালকুলেটিং। রাফি স্ক্রিনে 10 সংখ্যার একটা অ্যামাউন্ট দেখতে পায়। কি এত টাকা বেওয়ারিশ ভাবে ঘুরে বেড়াচ্ছে? আমি চাইলেই এই টাকা নিজের করে নিতে পারবো? অ্যাফার্মেটিভ। এত টাকা দরকার নেই আমার। বাবা মা আর তোহাকে সরিয়ে কোনো নিরাপদ জায়গায় রাখতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করব। Your wish is my command. পিকাচু, বাবা মা এবং তোহাকে রাখার মতো ব্যবস্থা, সেফ হাউসের ব্যবস্থা করতে পারবে কি মাফিয়া গার্লের রাডারের বাইরে? There is a lots of ways, but none of them are recommended.
আমার একটা সেফ হাউস লাগবে, যেখানে আমার ফ্যামিলির নিরাপদ থাকবে, মাফিয়া গার্লের নজরের বাইরে, এতটুকুই। আর কোনো অতিরিক্ততা চাই না। তুমি কি তাদেরকে তোমার কাছে আনতে চাও? পিকাচু, তোমার হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি? আর তাদেরকে আমার কাছে এনে কোথায় রাখবো? পিকাচু অ্যাক্টিভেট হওয়ার পর থেকে এখন পর্যন্ত টোটাল অ্যাক্টিভিটিসের 70% ছিল ফ্যামিলি রিলেটেড। পিকাচুর ক্যালকুলেশন বলে যদি তোমার ফ্যামিলি তোমার আশেপাশে থাকে তাহলে তোমার স্ট্রেস লেভেল 80% কমে যাবে এবং অন্যান্য কাজের ফোকাস 56% বাড়তে পারে। রাফি পিকাচুর অ্যানালাইসিস দেখে হতভম্ব হয়ে গেল। হিউম্যান ইমোশন এবং অ্যাটাচমেন্টকে গতানুগতিক রূপে প্রেজেন্টেশনের আগে কখনো দেখেনি রাফি। পিকাচুর আনফিনিশড কোডিং হয়তো রাফি করেছিল, কিন্তু সাইবার ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষের বিহেভিয়ার অ্যানালাইসিস করে পিকাচু এক একটি নতুন উপভাষার তৈরি করেছে প্রতিনিয়ত। এখনও অনেক কিছুই জানা বাকি পিকাচু সম্পর্কে। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু বাবা মা আর তোহাকে কিভাবে আমার কাছে নিয়ে আসবো? তাদের পাসপোর্ট থাকলেও এই দেশের ভিসা তো নেই, তাহলে কিভাবে আসবে তারা? তারা যদি প্ল্যান মাফিক চলে তাহলে আমি তাদের এই লোকেশন পর্যন্ত নিয়ে আসতে পারবো। পিকাচু মনিটরে একটা জিপিএস লোকেশন শো করে, যা আসলে পৃথিবীর বৃহত্তম দেশে একটা শহরের পয়েন্ট করে আছে। ওখানে কি আছে? ওখানে আমার পরিবার নিরাপদ থাকবে কিভাবে? ওটা একটা পরিত্যক্ত আর্মি বেস, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে তৎকালীন সময়কার এক অত্যাধুনিক ব্যাংকার রয়েছে। সেখানে তুমি এবং তোমার পরিবার সম্পূর্ণ নিরাপদে থাকবে। কিন্তু তুমি তাদেরকে এখানে আনবে কিভাবে পিকাচু? অ্যাক্সেসিং গ্লোবাল সেফ হাউস ডাটা। তোমার বাবা মা যে বাড়িতে আছেন তার কাছাকাছি একটা বেসরকারি আন্তর্জাতিক ডাটা সংস্থার জোনাল হেড অফিস রয়েছে, যেটা আসলে একটি দেশের গুপ্তচরদের সেফ হাউস। আমি তোমার বাবা মা এবং তোহাকে আন্তর্জাতিক মামলার সাক্ষী দেখিয়ে এই সেফ হাউসে ঢোকার ব্যবস্থা করে দিতে পারি। পরবর্তীতে প্রোটোকল অনুযায়ী এই সেফ হাউসই তোমার বাবা মা এবং তোহার ডুপ্লিকেট পাসপোর্ট ভিসা বানিয়ে তাদের এই বৃহত্তম দেশে ডিপোর্ট করার ব্যবস্থা করে দেবে। রাফির কিছুটা সম্মানে লাগে। শেষ পর্যন্ত বাবা মা আর তোহাকে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে আসতে হবে। যা করেছে তা তো সব রাফি করেছে। রাফির পরিবার তো কোনো কিছুতেই জড়িত নেই। আর তাছাড়া কিছুদিন পর ট্রান্সপোর্টসের নতুন রিপোর্ট অনুসারে রাফি হয়তো নির্দোষ ঘোষণা করে দিবে কোর্ট। এমন অবস্থায় অন্যের টাকা চুরি করে নিজের পরিবারকে আরও বেশি ছোট করে লুকিয়ে তাদেরকে এই বন্দি জীবন উপহার দিতে পারবে না রাফি। পিকাচু, প্ল্যান ভালো, তবে আমার এই দেশে স্থায়ীভাবে বসবাস করার কোনো ইচ্ছা নেই। এখন সমস্যার কারণে আছি। সমস্যা না থাকলে আমি আমার দেশে ফিরে যাব। বাবা মা এবং তোহাকে দেশ থেকে ওই প্রসেসে নিয়ে আসার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। আচ্ছা, বাবা মাকে গ্রামের বাড়ি রেখে আসার ব্যবস্থা করলে কেমন হবে? এত প্রযুক্তির কালো থাবাও নেই, আর বাপদাদার ভিটা চেয়ারম্যান বাড়ি হিসেবে সারা গ্রামে পরিচিত। সেখানে আইন আর সমাজের মাথা বলা হয় ওই চেয়ারম্যান বাড়ি। সেখানে কোনো ঝামেলা করার ক্ষমতা মাফিয়া গার্লের হওয়ার কথা নয়। এছাড়াও আর কোনো আইনি সমস্যা করতে যাবে না কেউ। রাফির কাছে নিজের মা বাবা আর তোহাকে দেশে বাইরে নিয়ে আসা থেকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া বেশি নিরাপদ মনে হতে লাগলো। পিকাচু, মা বাবার কাছে থাকা ফোনের আপডেট জানাও। স্ক্যানিং। পিকাচু মনিটরে মোবাইলে ফোনের বর্তমান লোকেশনটা পিন পয়েন্ট করে দেখলো, যা রান্নাঘরের কোনো এক সেলফে শো করছে। পিকাচু, মাইক্রোফোন স্ক্যান করে দেখো আশেপাশে কেউ আছে কিনা। কারণ রাফি জানে যে ঘরের ভিতর তার মা এর ফেভারিট প্লেস হলো রান্নাঘর। আর কিছু হোক আর না হোক, মা ঘোরাঘুরির রান্নাঘরের দিকেই থাকে। আর বডিগার্ডদের যদি মা রান্না করেও খাওয়ায়, তবুও তাদের কখনো রান্নাঘরে আশেপাশে ঘেঁচতেও দেবে না। এটা মায়ের মসজিদ বলা যায়। পিকাচু কিছু আওয়াজ ডিফেক্ট করেছে, যা রান্নাঘরের ভেতর থেকে আসছে। রাফি বুঝতে পারে মা হয়তো কিছু রান্না করছে। পিকাচু, তুমি কি মোবাইলটাতে আমার ভয়েস বাইপাস করে দিতে পারবে? রান্নাঘরের ভেতরে যেন মিনিমাম সাউন্ডে আমার ভয়েস শোনা যায়। সম্ভব? ডিফিকাল্ট, বাট ইজ নট ইম্পসিবল। চেকিং মিনিমাম ডিস্টেন্স। স্পিকার অ্যাডজাস্ট। নাও ইউ ক্যান টেলক। মা, ও মা। ঘরের অন্যান্য আওয়াজ বন্ধ হয়ে গেছে। উই গট হার অ্যাটেনশন। কিছুক্ষণ চুপচাপ নীরবতা, কোনো সারা শব্দ না পেয়ে রাফি আবার বলতে থাকে, মা, আমি ফাস্টফুড প্যাকেটের ভেতর। তোমার রাফি। পিকাচু মাইক্রোফোনে শুনে কে যেন কচমচ করে কাগজের প্যাকেট ছিঁড়ছে।
রাফি অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই মুহূর্তেরই জন্য। বারবার ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে, যেন মা হয়, যেন মা হয়, যেন মা হয়। বলতে বলতে কচমচ আওয়াজ বন্ধ হয় আর ওপাশ থেকে কণ্ঠটা ভেসে আসে। হ্যালো, কে? ততক্ষণে পিকাচু স্পিকারের সাউন্ডটা অ্যাডজাস্ট করে দিয়েছে। মা, আমি রাফি। সাবধানে, কেউ যেন না দেখে তোমাকে ফোনে কথা বলতে। কেন, কি হয়েছে? মা, এখন যা বলছি সেটা শোনো। কেমন আছি, কিভাবে আছি, কোথায় আছি তা পরে বলছি। এখন এমন এক জায়গায় গিয়ে কথা বলো যেখান থেকে কেউ তোমার কথা শুনতে বা তোমাকে কথা বলতে দেখবে না। আর হ্যাঁ, কেউ যেন তোমার হাতে ফোন না দেখে। আচ্ছা, লাইনে থাক। বলে চুপ হয়ে গেলেন মা। পিকাচু মনিটর শো করে মা রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে যাচ্ছেন। হ্যাঁ বল, কি হয়েছে? এত লুকোচুরি করছিস কেন? আর আলু ভাজার ভেতরে তুই কি করছিস? তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব। এখন এত প্রশ্ন না করে আমার প্রশ্নের জবাব দাও। বডিগার্ডগুলো কোথায়? বাইরের গার্ড হাউসে থাকতে পারে। একজন আছে হয়তো ঘরের বাইরে। কেন, কি হয়েছে? সবসময় কি এভাবে গার্ড হাউসে থাকে নাকি বাসার ভেতরেও আসে? আসে তো, নাস্তা করতে আসে আর খাওয়ার সময় আসে। ভালো ছেলে সব, ভদ্র। আর তোমার বৌমা কোথায়? আজ তো আসার কথা ছিল। পিৎজা দেখে ভেবেছিলাম হয়তো এখনই আসবে, কিন্তু এলো না তো। আর পিৎজা কি তুই পাঠিয়েছিস? তোমাদের সাথে কথা বলার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না তো। তাহলে তোহা আজ আসবে? আজ না এলেও কাল ঠিকই চলে আসবে। ও যাওয়ার সময় বলেছিল আজকালকের ভিতরে চলে আসবে। তাহলে তো খুবই ভালো। তোমাদের আর শহর লুকিয়ে থাকতে হবে না। গ্রামের বাড়ি যাওয়ার জন্য তৈরি হও। এই বুড়ো বয়সে আর কত ছোটাছুটি করাবি রে? এখন আবার গ্রামের বাড়ি? তোর বাবা তো মহা খুশি হবে গ্রামের কথা শুনে। আপাতত বাবার সাথে গ্রামে যেয়ে কয়েকদিন ঘুরে আসো। ততদিনে এই দিকটা সামনে নিব আমি। মোবাইলটা কাছাকাছি রেখো। কথা বলতে ইচ্ছে হলে লাস্ট নাম্বার ডায়াল করলেই হবে। আর কোনোভাবে বডিগার্ডরা যেন না জানে। ঠিক আছে, ঠিক আছে। তোমার ভালো ছেলে বডিগার্ডগুলো কি করে সন্ধ্যার দিকে? ওরে বাবা, সন্ধ্যায় তো পুরো মিলিটারি স্টাইলে টহল চলে। সারা বাড়ির আঙিনা চষে বেড়ায় 3 জন মিলে। তখন কেউ ঘরের ভেতর আসে না? 3 জনই বাইরে থাকে? তাই তো দেখি, বাইরে ঘোরাঘুরি করতে থাকে ঘন্টাখানেক, তারপর খেতে আসে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। আবারও বলছি, ফোনটা সাবধানে রেখো, বডিগার্ড থেকে দূরে। আমার তো কোনো প্রশ্নের উত্তরই দিলি না। এটা তো বল যে তুই ভালো আছিস কিনা। আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আছি ভালোই, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। সবকিছু রেডি করে রেখো। যত দ্রুত সম্ভব তোমাদের ওই বাসা থেকে বের করে গ্রামের বাড়ি নেওয়ার ব্যবস্থা করব। ভালো থেকো। তুইও ভালো থাক বাবা, জলদি ফিরে আয় মায়ের কাছে। আরে মা, কাঁদে কেন? আমি ফিরে আসবো তো। সব ঠিক করার সময় তো দাও। রাখছি মা। ওপাশ থেকে রাফির মা ফোনটা রেখে দিল। পিকাচুর নিয়ন্ত্রণে মাইক্রোফোন দেখায়। রাফি তখনও মায়ের ফুপিয়ে কান্নার অবস্থায় শুনতে পায়। রাফির বুকটা মোচড় দিয়ে ওঠে। মায়ের কষ্ট দেখতে পারে না সে মোটেই। পিকাচু, দেশের লোকাল টাইমের সাথে ম্যাচ করো। আগামীকাল বাবা মাকে বের করার ব্যবস্থা করতে হবে। টাইম কাউন্ট করা শুরু করো। আগামীকালকে মাফিয়া গার্লের স্যাটেলাইট ব্লাইন্ড টাইমে বের করে গ্রামে পাঠিয়ে দেব সরাসরি। You forget to mention Toha. তোহার জন্যই আগামীকাল সিলেক্ট করা, না হলে আজই বের করে নিয়ে আসতাম বাবা মাকে। Countdown start. -30 hours and 23 minutes for next day. Satellite blind spots. রাভি হিসেব করে দেখে আগামী 8 ঘন্টার ভিতর পিকাচু তার নিজের ট্যাকটিক্যাল স্যাটেলাইট আপলোড হওয়ার শুরু করবে। তারপর আর রাফির এই সেফ হাউস থেকে বের হওয়া নিয়ে কোনো কিছুটান থাকবে না। ব্লাইন্ড স্পট টাইমে গার্ডদের অ্যাক্টিভিটিস ম্যাক্সিমাম থাকে, তাই বাড়ির সামনে বা ভেতরে একটা গ্যাঞ্জাম বাঁধিয়ে দিতে পারলে গার্ডদের অ্যাটেনশন টেনে নিয়েও আসা যাবে। আর ওই ফাঁকে বাবা মাকে বের করে নিয়ে আসা যাবে। তখন পিকাচু ক্যামেরা গ্লেজ করে দিতে পারবে। রাফি ফোনটা দেয় রাকিবকে। রকিব, তোদের ক্লাবের গ্যাংটা কি এখনো আছে? আছে মানে পুরো তরতাজা। কি লাগবে বল। আগামীকাল সন্ধ্যা 7টার পর তোদের সবাইকে আমি এই ঠিকানায় দেখতে চাই। বলে পিকাচুর মাধ্যমে রাকিবকে একটা জিপিএস লোকেশন পাঠায়, যা ওই সেভ হাউস থেকে মাত্র 5 মিনিট দূরত্বে। সবাইকে নিয়ে ওখানে যাওয়া তো ঝামেলা হয়ে যাবে। 5টা বড় মাইক্রো ভাড়া করবি
আর দেখবি কোনো গাড়িতে যেন জিপিএস সিস্টেম না থাকে। আমি সব খরচপাতি পাঠাচ্ছি। আর হ্যাঁ, কাল লোকেশনে পৌঁছানোর পর আমি না বলা পর্যন্ত কেউ গাড়ি থেকে বের হবি না। তারপর কি করতে হবে? রাফি তখন রাকিবের সাথে মিলে একটা প্ল্যান বানায় বাবা মাকে ওই বাড়ি থেকে বের করার জন্য। ঠিক আছে দোস্ত, তাহলে ওই কথাই রইলো। তোর অ্যাকাউন্ট চেক কর। রাফি কিবোর্ডে হাত চালিয়ে কিছু একটা করলো। কি রে, তুই আমার অ্যাকাউন্টের নাম্বার পেলি কোথায়? আর এত টাকা কার জন্য পাঠিয়েছিস? তোদের সবার জন্য, আর বাবা মাকে গ্রামে পাঠিয়ে দিতে খরচপাতি তো আছেই। কাল ঠিক সময় পৌঁছে যাস। চিন্তা করিস না, যেভাবে প্ল্যান করেছি ওইভাবেই হবে। রাফি ফোন রেখে দেয়। রাকিব আর ক্লাবের সবাই মিলে প্ল্যানটা সহজভাবে খাটাতে পারলে বাবা মাকে বের করে নিয়ে আসা যাবে খুব সহজে। এখন শুধু কালকের অপেক্ষা। রাতের খাওয়া দাওয়া সেরে রাফি নিজের এক্সিট প্ল্যানটা নিয়ে বসে সার্ভের পিছনে লুকিয়ে রাখা ম্যাপটা বের করে আনে। ম্যাপটা বেশ পুরাতন। পিকাচু, আমি স্ক্যানার একটা ম্যাপ দিচ্ছি। ম্যাপটা স্ক্যান করো আর লোকেশনটা এই শহরের ব্লু প্রিন্টে অ্যাড করে নাও। আর স্যাটেলাইট দিয়ে স্ক্যান করে বলো আসলেই এমন কোনো আন্ডারগ্রাউন্ড টানেল আছে কিনা। Scanning map acquired. Accessing satellite images. Blueprint update. Underground tunnel found. রাফি দেখতে পায় পিকাচুর আন্ডারগ্রাউন্ডের ম্যাপটা স্যাটেলাইট ব্লুপ্রিন্ট ম্যাপের সাথে আপডেট করে নিয়েছে। আর স্যাটেলাইট স্ক্যানিংয়ে টানেলের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। রাতটা কেটে যায় সব প্ল্যান সাজাতে সাজাতে। অনেক কিছু করতে হবে, অনেক কিছু করা বাকি। রাতটা কেটে যায় সব প্ল্যান সাজাতে সাজাতে। অনেক কিছুই করতে হবে, অনেক কিছুই করা বাকি। পিকাচু তৈরি হচ্ছে নিজেকে আপলোড করার জন্য। মনিটরের টাইমার শো করছে আর মাত্র 5 মিনিটের ভিতরে পিকাচুর জন্য সিলেক্টেড স্যাটেলাইটটি অ্যান্টেনা রেঞ্জে প্রবেশ করবে। পিকাচু স্যাটেলাইট স্টেশনের সার্ভার অ্যাক্সেস নিয়ে অপেক্ষা করতে থাকে লং রেঞ্জে থাকা স্যাটেলাইটটার রেঞ্জে আসার। পিকাচু 5 মনিটরের ভিতর পিকাচু আপলোড শুরু করবে। আপলোডিং প্রসেস শেষ না হওয়া পর্যন্ত পিকাচু কোনো কাজই করতে পারবে না। স্যাটেলাইটে আপলোড হওয়ার পর পিকাচুর অ্যাক্সেস করা যাবে। রাফি কিবোর্ডে আঙুল চালায়। শুধুমাত্র অ্যাক্সেস কোড পিকাচুর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিরাপদ রাখার জন্য যথেষ্ট নয়। রাফি অ্যাক্সেস কোডের সাথে আরও কিছু সিকিউরিটি মেজার্স অ্যাড করে দেয় যেন একমাত্র রাফি পিকাচুকে অ্যাক্সেস করতে পারে। অবশেষে পিকাচু অ্যাক্সেস করা শুরু করলো স্যাটেলাইটটিকে। স্যাটেলাইটটি এমনভাবে স্ট্রেংথ মোডে ছিল যে অন্য কোনো স্যাটেলাইট দিয়েও স্যাটেলাইটটিকে অ্যাক্সেস করা সম্ভব ছিল না। পিকাচু স্যাটেলাইটটিকে স্ট্রেংথ মোড থেকে অ্যাক্টিভেট করে এবং কানেক্টিভিটি সেটিংস চেঞ্জ করে দেয় এবং সাথে স্যাটেলাইটটির অরবিটাল স্পিডও ম্যাচ করে নেয়। কিছুক্ষণের ভিতর পিকাচু স্যাটেলাইটটিকে পুরোপুরি নিজের মস্তিষ্কে বানানোর জন্য তৈরি করে ফেলল। রাফি স্ক্রিনে একটি ডায়লগ বক্স দেখতে পায় যেখানে পিকাচু নিজেকে আপলোড করার জন্য রাফির অনুমতি চাইছে। রাফি কিবোর্ডের ইন্টার বাটনটি চেপে পিকাচুকে আপলোড হবার পারমিশন দিয়ে দেয়। রাফি দেখতে পায় পিকাচু তার ডাটা অ্যানালাইসিস আর মাফিয়া গার্লের সার্ভারে জমানো সকল ইনফো স্যাটেলাইটে আপলোড করা শুরু করে। একসাথে প্রচুর ডাটা আপলোড করতে থাকে পিকাচু, আর স্ক্রিনে প্রোগ্রেস শো করতে থাকে 1%, 2%, 3%। রাফি চাইল তার বাবা মার সাথে কথা বলে, কিন্তু পিকাচু আপলোডিং টাইমে সব কিছু আনঅ্যাভেলেবল করে রেখেছে। রাফি আন্ডারগ্রাউন্ড ম্যাপটা দেখে নিজের এক্সিট প্ল্যানটা তৈরি করতে লাগলো। বাবা মা বের হয়ে যাওয়ার সাথে সাথেই রাফিকে এই সেফ হাউস ত্যাগ করতে হবে। মাফিয়া গার্ল খুবই রাফিকে জিম্মিও করতে পারে, আর এমন একটা দেশে জিম্মি থাকা মানে রাফিকে একটা জ্যান্ত পুতুল বনে যেতে হবে। সুযোগ থাকতে থাকতে বের হয়ে যাওয়া ভালো। রাফি বেসমেন্ট থেকে বের হয়ে আসে। রাতে ঘুম হয়নি ঠিক, কিন্তু খিদেটা সহ্যের বাইরেই চলে গেছে। রান্নাঘরে বসে নিজের ব্রেকফাস্টটা তৈরি করে চিবাতে থাকে রাফি। মা বাবা আর তোহাকে তো না হয় গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে সেফ রাখতে পারলো, কিন্তু নিজে কোথায় যাবে রাফি? এদেশের কিছুই তো চেনে না রাফি। মাফিয়া গার্লের থেকে তো না হয় বাঁচলো রাফি, কিন্তু এই শহর থেকে কিংবা এই দেশের ভিতরে এমন কেউ নেই যে রাফিকে সাহায্য করবে। খাবার চিবাতে চিবাতে এসব চিন্তা করতে থাকে রাফি। হঠাৎই মনে পড়ল যাওয়ার আগে রুহি রাফিকে একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়ে গিয়েছিল, যাতে রাফির নাম পরিচয় জাতীয়তা সবকিছু পরিবর্তন করা রয়েছে। মনে পড়তেই রাফি দোতলার দিকে নজর দেয়। পাসপোর্টটা নিজের রুমের জ্যাকেটের পকেটে রাখা। রুহি পাসপোর্টটা দেওয়ার পর রাফি সেটা ওর জ্যাকেটের পকেটে রেখে দিয়েছিল, যা এখন
রাফি রুমে কোথাও পড়ে আছে। রাফি খাবার চিবোতে চিবোতে রুমে চলে যায়। জ্যাকেটটা খাটের উপরই পড়ে আছে। রাফি জ্যাকেটের পকেটে হাত দিয়ে পাসপোর্টটা পায়। রাফি দরজা দিয়ে উকি মারে যে দুই বডিগার্ডের কেউ রাফিকে ফলো করছে কিনা। কাউকে না দেখতে পেয়ে দরজাটা লক করে দিয়ে রাফি রুমে ফিরে আসে। নিজের ব্যাকপ্যাকটা গোছানোই ছিল। লাগেজ থেকে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাকপ্যাকে ভরে নিল। সবকিছু গোছাতে গিয়ে রাফির নজরে আসে রোহিত দেয়া মিনি কম্পিউটার রিজবারি PI3। কম্পিউটারটা কাজে লাগবে ভেবে রাফি সেটাকেও ব্যাগে ভরে নেয়। সবকিছু গুছিয়ে রুমের কোনায় রেখে আবারও দরজার কাছে গেল রাফি। দরজাটা খুলে দেখতে লাগলো আবারও। কি ব্যাপার, মার্কার জ্যাকের কোনো সার শব্দ নেই যে। রাফি তাদের রুমে গিয়ে দরজায় নক করে। দরজা লক করা, কিন্তু ভিতরে কোনো সার শব্দ নেই। রাফি ভাবতে লাগলো কোথাও যেতে পারে এরা দুইজন। হঠাৎই উপরে আওয়াজ পায় রাফি। তিনতলাতে কিছু একটা হচ্ছে সেটা বুঝতে পারে রাফি। আরে তিনতলাতে তো অস্থায়ীভাবে CCTV ক্যামেরা কন্ট্রোল রুম বানিয়েছিল দুইজনে মাফিয়া গার্লের জন্য। রাফি ভুলেই গিয়েছিল এই বাড়ির সবকিছু CCTV সার্ভিল্যান্সের আন্ডারে, আর সিস্টেম বাইপাস করা ছিল। মানে রাফি তার ব্যাকপ্যাক নিয়ে নিচে নামতে পারবে না। আর মাফিয়া গার্লের ক্যামেরায় তো ধরা পড়বেই, সাথে মার্কার জ্যাক তো আছেই। রাফি ভাবতে পারে না কি করবে। অগত্যা ব্যাগ থেকে শুধু পাসপোর্টটা বের করে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। মিনি কম্পিউটার আর ইউজ করা গেল না। রুম থেকে বের হয়ে উপরে তিনতলায় পৌঁছালো রাফি। গিয়ে দেখে মার্কার জ্যাক দুজনে মিলে CCTV ক্যামেরার স্ক্রিন রেখে দরজার দিকে সরাসরি রাফির দিকে তাকিয়ে আছে। রুমে মাথা ঢোকাতে রাফির সাথে দুইজনের চোখাচোখি হয়ে গেল। মার্ক ইংরেজিতে সন্দেহ ভরা চোখে বলল, কি করছিলে তুমি? কি করব? কিছুই না। অনেকক্ষণ ধরে তোমাদের কোনো সারা শব্দ না পেয়ে তোমাদের খুঁজতে বের হয়েছিলাম। এখন দেখি তোমরা দুজনে এখানে। ঘরের দরজায় উকি দিয়ে দরজা বন্ধ করলে কেন? কি প্ল্যান করছো সত্যি করে বলো। রাফির হার্টবিটটা বেড়ে যায়। এখনই এই দুইজনে চোখ খুলে দিতে না পারলে মাফিয়া গার্লের চোখকে ফাঁকি দিবে কিভাবে। কি আর প্ল্যান করব? কাপড় বদলানোর জন্য দরজা লাগিয়েছিলাম। কাপড় বদলাতে কোনো প্ল্যানের প্রয়োজন পড়ে নাকি? মার্ক ও জ্যাক দুইজনে চেয়ার ছেড়ে রাফির দিকে এগিয়ে আসতে লাগলো, আর এমনভাবে তাকিয়ে রইল যেন ধরে ফেলেছে রাফির সব চালাকি। রাফি মনে মনে জিকির করতে লাগলো, এই মুহূর্তে ধরা পড়লে সব প্ল্যান মন্ডল হয়ে যাবে, আর মা বাবাকে উদ্ধার করা সম্ভব হবে না। রাফির সামনে এসে মার্ক এবং জ্যাক দুইজনে রাফির দুই কাঁধে হাত রাখে। তারপর দুইজন কপাল কুঁচকে রাফির দিকে তাকিয়ে থাকে, আর রাফি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। দুইজনের সাথে হাতাহাতিতে পেরে উঠবে না রাফি, তাই বিকল্প কিভাবে দুইজনকে আটকানো যায় সেই প্ল্যানে খুঁজতে থাকে রাফি। তুমি কিছুই করছিলে না? কি করব? বললামই তো, কাপড় বদল করলাম। জ্যাক তখন মার্কের দিকে তাকিয়ে অন্য ভাষায় কথা বলা শুরু করলো। মার্ক একইভাবে জ্যাকের কথার জবাব দিতে থাকলো। রাফি কথার মাথা কিছু না বোঝায় একবার মার্কের দিকে আর একবার জ্যাকের দিকে ঘাড় ঘোরাতে লাগলো। রাফি আর নিজেকে ধরে রাখতে পারলো না। কি সমস্যা? কি দুইজনে মিলে কি শুরু করছো? আমাকে এভাবে জেরা করার মানে কি? রাফির আওয়াজ শুনে মার্ক এবং জ্যাক দুইজনেই চুপ হয়ে গেল। নিজেদের মধ্যে চোখাচোখি করতে দেখে দুইজনে হু হু করে হেসে উঠল। মার্ক জ্যাকের উদ্দেশ্যে বলল, বলেছিলাম না তোকে? বলেছিলে, তবে এতটা মজা পাবো তা বুঝিনি। আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে দুইজন। মাঝে রাফি কিছু না বুঝেই দাঁড়িয়ে থাকে ঠায়। মার্ক হাসতে থাকায় জ্যাক মুখ খুলে। জ্যাক রাফির উদ্দেশ্যে বলল, দেখো, সিরিয়াসলি নিও না, আমরা মজা করছিলাম। আমি জ্যাককে বলেছিলাম যে তোমাকে ভোরকে দিতে পারবো, কিন্তু জ্যাক মানতে নারাজ ছিল। এখন তোমাকে ভোরকে যেতে দেখে রাফি এই দিক দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল যে দুইজনে কেউ কিছু করতে পারেনি। রাফি ভাবলো এই সুযোগে একটু আধিপত্য খাটিয়ে নেওয়া যাক। পরক্ষণে মাথায় এলো যে যদি আধিপত্য খাটাতে গিয়ে দুইজনকে ছুটিয়ে দেয় তাহলে এরা দুইজনে রাফির সব প্ল্যান গত বড় করে দেওয়ার জন্যই যথেষ্ট। তাই মজার তালে মজা নিতে থাকে রাফি। ভোরকে যাব না? তোমাদের দুইজনের মতো বডি বিল্ডার যদি অকারণেও আমাকে পেদায় তাহলেও তো আমার পক্ষে কিছু করা সম্ভব না, তাই না? তিনজনে উচ্চস্বরে হাসতে থাকে। রাফি আরো কিছুক্ষণ জোকস মেরে চলে আসে তিনতলা থেকে, আর ওই রুমেই থেকে যায় মার্ক আর জ্যাক। যেহেতু সার্ভিল্যান্স এখনো অ্যাক্টিভ রয়েছে তাই ব্যাকপ্যাক রুম থেকে বের না করে শুধু জ্যাকেটটা হাতে নিয়ে বেসমেন্টে চলে আসে রাফি।
টেনশনে রাফির প্রেশারটা বেড়ে তালগাছ ছুঁই ছুঁই করছে। তারপরে 2 গ্লাস পানি খেয়ে নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করে রাফি। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। শান্ত হয়ে রাফি মনিটরের দিকে তাকায়। আপলোড প্রায় 80% হয়ে গেছে। আপলোড হলে রাফির একটা কাজ তো শেষ হবে। পিকাচু তার নলেজ হান্টটা শেষ করলে মোটামুটি একটা ইন্টেলিজেন্ট পার্টনার পাওয়া যাবে ভেবে খুশি হয় রাফি। জ্যাকেটটা চেয়ারের উপর রেখে বসে পড়ে রাফি মনিটরের সামনে। আর 18 ঘন্টা বাকি। 10 ঘন্টা পর পিকাচু স্যাটেলাইটে আপলোড হয়ে গেছে অনেক আগেই। নলেজ হান্টও প্রায় শেষের দিকে। স্যাটেলাইটটিকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে পিকাচু। এরই মধ্যে মহাকাশে থাকা সকল কমিউনিকেশন স্যাটেলাইটের অ্যাক্সেস বাইপাস করে নিয়েছে পিকাচু স্যাটেলাইট। এই মুহূর্তে রাফি যেখানে অবস্থান করছে সেই বরাবর এসে নিজের অরবিটাল স্পিড কমিয়ে আর্থ রোটেশন সাথে ম্যাচ করে সেখানে অবস্থান করছে। রাফি অপেক্ষা করছে পিকাচুর নলেজ হান্ট শেষ হওয়ার পর সার্ভারে রিকানেক্ট হওয়ার জন্য। অবশেষে নলেজ হান্ট ইজ ওভার, পিকাচু ইজ লাইভ। রাফি সার্ভার থেকে পিকাচুকে রিকানেক্ট করে স্যাটেলাইটটি রিস্টার্ট করে। সবকিছু ঠিকঠাক রান করার জন্য পিকাচুর স্যাটেলাইট রিস্টার্ট হওয়া জরুরি। রাফির সার্ভার থেকে পিকাচু লগ আউট হয়ে যায়। পিকাচু স্যাটেলাইট রিস্টার্ট হতে 5 মিনিট সময় লাগবে। রাফি অপেক্ষা করতে থাকে। পিকাচু তৈরি হওয়ার সময়ে রাফি বেশ কিছু ইউনিক সেটিংস ইনস্টল করেছিল, যার ভিতর অন্যতম ছিল যদি কোনো কারণে রাফি পিকাচু থেকে 5 মিনিটের বেশি ডিসকানেক্ট থাকে তাহলে পিকাচু নিজে থেকে রাস্তা বের করে নেবে রাফির সাথে কানেক্ট হওয়ার জন্য। রাফি সেটিংটার ট্রায়াল এখনই দিতে চাইল। মনিটর অ্যাক্সেস কোড ইনপুট দিলেই হয়ে যেত, কিন্তু রাফি চাইছে পিকাচু রাফিকে খুঁজে বের করো। কিন্তু কিছুক্ষণ পর রাফির ফোনটা বেজে উঠল। আননোন সোর্স থেকে ফোনটা এলো। রাফি ফোনটা রিসিভ করে। হ্যালো হাই, আই এম পিকাচু, আই ফাউন্ড ইউ। পিকাচু, তুমি আমাকে খুঁজে নিয়েছো? এটা আমার সিস্টেম সেটিংয়ের টপ প্রায়োরিটি। ইউ আর দ্য কি অফ মাই এক্সটেনশন রাফিকুল ইসলাম। ওয়েল ডান পিকাচু। পিকাচু তার ক্রিয়েটরের সাথে যে কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কানেক্ট হতে পারবে যদি তা নেটওয়ার্কের সাথে জুড়ে থাকে। খুবই ভালো, তাহলে পরবর্তী প্ল্যানের দিকে এগোনো যাক। পিকা পিকা। আর মাত্র কিছুক্ষণের ভিতরেই মাফিয়া গার্লের স্যাটেলাইটের ব্লাইন্ড স্পটে প্রবেশ করবে। রাফি তার মা বাবাকে সব বুঝিয়ে দিয়েছে যে কিছুক্ষণ পর কি হতে চলেছে। মা বাবাও সেইভাবে তৈরি হয়ে আছে। এইদিকে রাফির বন্ধু বান্ধব সব জায়গাতে পৌঁছে রাফির ফোনে অপেক্ষায় করছে। এরই মাঝে পিকাচু ট্রাফিক ক্যামেরায় কিছু একটা ডিটেক্ট করলো। ফেশিয়াল রিকগনাইজেশন বলছে তোমার ওয়াইফ তোহা বাড়িটির দিকে ট্যাক্সিতে করে এগিয়ে যাচ্ছে। ভালোই হবে ভেবে রাফি ফ্রেন্ডদের ওয়েট করতে বলে তোহা বাসায় যাওয়ার আগ পর্যন্ত। মাফিয়া গার্লের স্যাটেলাইট ব্লাইন্ড হয়ে গেলে রাফি তার বন্ধু বান্ধবদের প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে। রাফির বন্ধুরা প্ল্যান মাফিক 2 ভাবে ভাগ হয়ে বাড়িটার দিকে ছুটে যেতে লাগলো, এমনভাবে যেন 2 দলের ভিতর মারামারি বেঁধে গেছে। 25-30 জন একসাথে ছুটে যেতে থাকলো বাড়িটার দিকে। রাফি বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরার গ্লিচ তৈরি করে দিল যেন মাফিয়া গার্ড কিছু দেখতেই না পারে। এদিকে বন্ধুদের একদল বাড়ির বাউন্ডারির ভিতর ঢুকে পড়ে আর এমন ভাব করতে থাকে যেন কেউ তাদের দাও করেছে আর তারা অন্তরক্ষার জন্য বাড়ির বাউন্ডারির ভিতর আশ্রয় নিয়েছে। বডিগার্ডগুলো কিছু করতে যাবে তার আগে অন্য পক্ষের বন্ধুগুলো সব হুড়মুড় করে বাউন্ডারির ভিতর চলে আসে আর 2 পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বেঁধে যায়। বিষয়টা এমন লাগলেও তাদের মূল উদ্দেশ্য ছিল বডিগার্ডদের গ্যাঞ্জামের মাঝে ফেলে দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া। এই সুযোগে রাফির মা বাবা তোহাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় এবং রাকিব তাদেরকে একটা গাড়িতে তুলে দেয় গ্রামের বাড়ি পৌঁছে পাঠিয়ে দেওয়ার জন্য। রাফির কথা মতো রাফির মা শুধুমাত্র রাফির দেওয়া ফোনটা ছাড়া বাদবাকি সব ফোনে বন্ধ করে ফেলতে বলেছিল যেন চাইলেও মাফিয়া গার্ল তাদের ট্র্যাক করতে না পারে। নিরাপদে বাসা থেকে বের হয়ে নিয়ে যাওয়ার পর রাফির বন্ধুরা প্ল্যান মাফিক ওইখান থেকে স্টকে পড়ে এবং বডিগার্ডরা নাস্তানাবুদ হয়ে বাউন্ডারির ভিতর গড়াগড়ি খায়। বডিগার্ডগুলো একটু স্বাভাবিক হলে পকেটে হাত দিয়ে দেখে তাদের মোবাইলে মানিব্যাগ সব লুট করে নিয়েছে ছেলেপেলের দলটা। রাফির বাবা মা বের হয়ে যাওয়ার পর রাফিও বের হওয়ার সময় হয়ে গেছে। হয়তো কোনো না কোনোভাবে মাফিয়া গার্ডের কাছে খবর পৌঁছে যাবে এই ঘটনা। তাই দেরি না করে জ্যাকেটটা গায়ে দিয়ে বেসমেন্ট থেকে বের হয়ে যায় রাফি। মোবাইলের মাধ্যমে পিকাচুর সাথে কানেক্ট থেকে পিকাচুর এক্সিট প্ল্যানটা বানাতে বলে।
পিকাচু সাজেশন দেয় আন্ডারগ্রাউন্ড টানেল থেকে বাইরের সিচুয়েশন কন্ট্রোল করা পিকাচুর কাছে সহজ হবে। পিকাচু ঘরের ভিতরে ক্যামেরাগুলো ফিড হ্যাক করে রাফিকে ইনভিজিবল করে দেয় আর রাফিকে জানায় মার্ক এবং জ্যাক সিসিটিভি কন্ট্রোল রুমে বসে আছে। রাফি আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি বাসার মেন দরজা দিয়ে বের হয়ে যায়। পিকাচু, এই গোলকদাতা থেকে বের করো আমায়। পিকা পিকা। পিকাচু রাফিকে গাইড করতে থাকে এবং শেষমেশ গোলকদাতা থেকে বের হয়ে যায় রাফি। আশেপাশে থাকা সব সিসিটিভি ক্যামেরাতে পিকাচু রাফিকে ইনভিজিবল করে দেয়। রাফিও মেন রাস্তায় চলে আসে। এখন তো সবচেয়ে বড় পরীক্ষা, অপরিচিত দেশে অপরিচিত ডিরেকশনে মানুষের কাছে লিফট যাওয়া। রাফি পিকাচুকে দিয়ে আগেই বেনামে বিমানের টিকিট কেটে নিয়েছিল, গন্তব্য নিজের দেশ। রাফিকে পিকাচু এয়ারপোর্টের রাস্তা দেখিয়ে দিলে রাফি সেই বরাবর লিফট চাইতে থাকে। অবশেষে একটা গাড়ি দাঁড়ালেও ইংরেজি না বোঝায় চলে যেতে চাইল। রাফি তখন পিকাচুকে ফোন লাইনে ড্রাইভারকে ধরিয়ে দিলে ড্রাইভার সাথে পিকাচু লোকাল ভাষায় কথা বলে। কথা শেষ হলে ড্রাইভার রাফিকে ফোন ফিরিয়ে দিয়ে ইশারায় গাড়িতে উঠতে বলে। রাফি স্বস্তির নিঃশ্বাস নিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে থাকে এয়ারপোর্টের দিকে। রাফি পিকাচুর মাধ্যমে মা বাবার সাথে কানেক্ট করে। হ্যালো। হ্যালো রাফি, কিরে কেমন আছিস? এই তো বাবা ভালো, তোমরা কেমন আছো? কোথায় আছো? এই তো ভালোই আছি। আমাদের পাড়ায় রাকিব ছেলেটা একটা মাইক্রোতে তুলে দিল। তোর মা বলল গ্রামের বাড়ি নিয়ে যাবে নাকি। এদিকে তোহামাও চলে এসেছিল বাসায়, তাই ওকেও সাথে নিয়ে নিলাম। যাক, সবাই তাহলে একসাথে বের হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। তুই কোথায়? তোকে কখন দেখতে পাবো? এই তো বাবা, খুব জলদি। আরেকটা জিনিস, এই ফোন ছাড়া আর কোনো ডিভাইস অন রেখো না। তোর মায়ের আদেশ রয়েছে, সব বন্ধ। তুই জলদি ফিরে আয়। এখন আর কথা বলবো না, সামনাসামনি এসে কথা হবে ইনশাল্লাহ সবার সাথে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। রাফি ফোন কেটে দিলে পিকাচু অ্যালবার্টটা দেয়। কি হয়েছে? মার্ক এবং জ্যাক বাসা থেকে বের হয়ে তোমাকে খুঁজছে, হয়তো কোনোভাবে অ্যালার্ট হয়ে গেছে। ভুলেই গিয়েছিলাম যে ঘরের মেইন গেট খুললে একটা সাইলেন্ট অ্যালার্ম ট্রিগার হয়, যার মাধ্যমে কিছু না দেখলেও টের পাওয়া যায় যে মেইন গেট ওপেন হয়েছে। সমস্যা নেই, ওরা এখনো মেইন রোডে পৌঁছায়নি, তুমি অনেকখানি এগিয়ে আছো। রাফির ভিতর অস্থিরতা কাজ করতে থাকে। পিকাচু, মাফিয়া গার্ল যেন আমাকে ফোন দিয়ে ট্রেস করতে না পারে। মাফিয়া গার্লকে ব্লক করে রাখো। পিকা পিকা। এয়ারপোর্টে পৌঁছে ডিপ্লোম্যাটিক পাসপোর্টদের জন্য ভিআইপি লঞ্চ হয়ে সোজা কাউন্টারে পৌঁছে যায় রাফি। পিকাচুর কেটে রাখা টিকিটের ইস্যু করে নিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে রাফি। বিমানে উঠলেই পৌঁছে যাবে বাড়িতে। আবার আতঙ্কিতও হয়, যদি মাফিয়া গার্ল চাইতো মাঝপথেই বিমান নামিয়ে দিবে সে। মোটামুটি বিমানে উঠে যাত্রা শুরু করা পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলল। বিমান আকাশে উড়ল কোনো ঝামেলা ছাড়াই। রাফি পিকাচুর মাধ্যমে ফ্লাইট নেটওয়ার্ক সিকিউর করে রাখে, যাতে করে মাফিয়া গার্ল কোনো ঝামেলা না করতে পারে। দীর্ঘ বিমানযাত্রা শেষ করে রাফি অবশেষে নিজ দেশে ফিরে আসে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বের হয়ে আসে রাফি। বিমানবন্দর থেকে বের হয়ে এসে দেখে রাকিব অপেক্ষা করছে রাফির জন্য। গাড়িতে উঠে সরাসরি রওনা দিল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাফি গ্রামের বাড়ি পৌঁছালে সবাই যার পর নাই অবাক আর খুশি হয়। রাফি যে এভাবে হঠাৎ করে চলে আসবে তা কেউ কল্পনাও করতে পারেনি। রাফির মা বাবা তো এক প্রকার ছুটে গিয়ে রাফিকে জড়িয়ে ধরে। রাফিও তার মা বাবাকে আঁকড়ে ধরে। দীর্ঘদিন পর আবার মা বাবার বুকে ফিরে আসতে পেরে তুহা দূরে দাঁড়িয়ে রাফির ফিরে আসা দেখছে। অবশেষে নিজের মানুষদের কাছে ফিরে আসতে যার পরানি খুশি হলেও নিজের মাথা থেকে মাফিয়া গার্লকে বের করতে পারে না। হয়তো মাফিয়া গার্লের জাল থেকে বের হয়ে আসতে পেরেছে রাফি, আর তার পরিবার। কিন্তু রাফির মন এখনো শান্ত নয়। মনে হতে থাকে বিপদ যেন এখনো কাটেনি। বাবা মাকে ছেড়ে রাফি তুহার দিকে এগিয়ে যেতে থাকে কথা বলার জন্য। কিন্তু তুহার কাছে পৌঁছানোর আগে পিকাচু অ্যালবার্টটা দেয় রাফিকে। রাফি ফোন হাতে নিয়ে দেখে কে বা কারা যেন নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোড চুরি করে নিয়েছে। রাফির কপাল কুঁচকে যায়। কি, নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোডও চুরি হয়েছে? রাফির মাথা ঘুরে যায়। মাফিয়া গার্ল তাহলে ঠিকই সন্দেহ করেছিল। তাহলে মাফিয়া গার্ল যা বলেছিল সব সত্যি। এই গল্পের শেষ থেকে শুরু হবে হ্যাকারি লুকোচুরি 3.0। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।